এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ফুপি কোথায়? কে ফকিন্নি? হোয়াট ডু ইউ মিন বাই ফকিন্নি? জাস্ট কিডিং। এদিকে আয় তো, আমার ঘাটটা একটু মেসেজ করে দে। ইস, আমার ঠেকা, ভুলে যাস না আমি তোর সিনিয়র বলেই ফুপিকে ডাকতে লাগলাম। ফুপি, ও ফুপি। ডেকে লাভ নেই, পাশের ফ্ল্যাটে গেছে। তুই এদিকে আয়, কাজ কর। আর সিনিয়র বলে বেশি ভাব নিস না, মাত্র 2 মাসের বড় তুই আমার থেকে। পারবো না, মা খিচুড়ি রান্না করে পাঠিয়েছে, খেয়ে নিস, আমি গেলাম। তুই যে কলেজ যাওয়ার নাম করে ছেলেদের সাথে ঘোরাঘুরি করিস, তোর বড়লোক বাপ জানে? নিশি চলে যেতে নিচ্ছিল, হঠাৎই রিক্ত পেছন থেকে কথাটা বলে উঠল। নিশির মনে হলো আকাশ থেকে পড়ছে। 2 হাতে কোমর চেপে রিক্তর দিকে তেড়ে গেল। এই, তুই কবে দেখেছিস আমাকে ছেলেদের সাথে ঘুরোঘুরি করতে? রিক্ত ফোন রেখে সোজা হয়ে দাঁড়ালো। হাই তুলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বলল, চোরের মায়ের বড় গলা কখনো দেখেছিস? না দেখলে নিজেকে দেখে নে। কি বললি তুই? আস্তে। রিক্ত প্রমাণ ছাড়া কথা বলে না। পরশু নীল শার্ট পরা একটি ছেলের সাথে কোথায় গিয়েছিলি তুই? এবার নিশি ঢোক গিলল। কথাটা তো সত্য, ছেলেটা তো নিলয়, রিয়াদ ভাইয়ার শালক। নিশি আর নিলয় রিলেশনে আছে প্রায় 6 মাস, কিন্তু এখনো অবধি নিশি এটা একটা কাক পক্ষীকেও জানতে দেয়নি, অতি সাবধানে থেকেছে। পরশু বার্থডে ছিল নিলয়ের, তাই অনেক রিকোয়েস্টে কলেজ থেকে লুকিয়ে বেরিয়েছিল নিশি, শুধু কেকটা কেটেই চলে এসেছে। কিন্তু রিক্ত জানলো কি করে? এটা তো অসম্ভব। ঋতু জানতেই পারে না। বুকে সাহস নিয়ে নিশি বলল, একদম মিথ্যা বলবি না, আমি পরশু কোথাও যাইনি। রিক্ত এবার চোখ বাঁকিয়ে তাকালো নিশির দিকে, হেঁটে এগিয়ে আস্তে আস্তে বলল, কোথাও না গেলে এভাবে তোতলাচ্ছিস কেন? নিশি কপালে ঘামটুকু মুছে ভয়ে ভয়ে বলল। কোথায় তোতলাচ্ছি? রিক্ত এবার তার ফোনে কিছু একটা বের করে নিশির দিকে ধরল। এটা কে? ছবিটা দেখে নিশির হাত পা সব অবশ হয়ে লাগলো, গা থেকে ঘাম ছুটতে লাগলো, গলা অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ওই দিনের রেস্টুরেন্টের ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নিশি নিলয়কে কেক খাইয়ে দিচ্ছে। এই ছবিটা ওর কাছে কি করে এলো? চোখের পানি আটকে আতঙ্কিত স্বরে নিশি পড়ল, এই এই ছবি তোর কাছে কোথা থেকে আসলো? কেটে ফেল প্লিজ, বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রিক্ত এবার বিদ্রুপ করে হাসলো। এতক্ষণ তো দিব্যি সাহস দেখাচ্ছিলি, এখন কি হলো সব ফুরুত? নিশি একেবারে নীরব হয়ে গেল। হঠাৎই রিক্ত নিশির কোমর চেপে নিশিকে একদম তার সাথে মিশিয়ে ফেলল। হুঙ্কার ছেড়ে বলল, এই কথা বলছিস না কেন? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এরপরেও তুই অন্য একটা ছেলের সাথে কি করে রিলেশনে গেলি? বল কি করে? নিশি রিক্তের বন্ধন থেকে ছোটাছুটির চেষ্টা করছে, কিন্তু পারছে না। রিক্তের এই সুঠামদেহী শরীরের সাথে নিশি নিতান্তই চুনোপুটি। কোমরের অংশে মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এতটাই শক্ত করে ধরেছে রিক্ত। দুর্ধর্ষ চোখে বারবার আশেপাশে তাকাতে লাগলো নিশি। কেউ দেখে ফেললে হবে আর এক ঝামেলা। রিক্তর বুকে ধাক্কা দিতে দিতে নিশি শক্ত কণ্ঠে বলল, আমাকে ছাড় রিক্ত। নিশির কথায় রিক্ত যেন আরো শক্তি দিয়ে ধরল। তার চোখে অস্বাভাবিক লাল। আমার আড়ালে এতটা এগিয়ে গিয়েছিস আর আমাকে বুঝতেই দিসনি? তোর আইডি হ্যাক না করলে তো জানতেই পারতাম না তুই ওই বলদের সাথে এতটা এগিয়ে গিয়েছিস। কণ্ঠটা যেন ঝাঁঝা করে উঠল নিশির। চোখ খিচে আবারও শক্ত কণ্ঠে বলল, আমাকে ছাড়তে বলছি রিক্ত। রিক্ত নিশিকে ছেড়ে দিল, এরপর চেঁচিয়ে বলল, এটাই তো পারিস? বাপের মতো শুধু তেজটাই দেখাতে পারিস। তোকে পাওয়ার জন্য লেখাপড়া ছেড়ে টাকার পিছনে ছুটছি, কিন্তু তুই গিয়ে সেই টাকাওয়ালা বলদকেই বাঁচলি। হোয়াই? আমি নিলয়কে নিশি পুরো কথা বলার আগে রিক্ত ছুটে এসে নিশির গাল চেপে ধরে বলল, আমাকে ছাড়া এই মুখে অন্য কাউকে ভালোবাসার নাম নিবি তো আগুন লাগিয়ে দিব, জাস্ট আগুন লাগিয়ে দিব। রিক্ত নামের মতোই মানুষটা যে সে খুব অন্যরকম, একদম ভিন্ন ধাঁচের। রিক্তকে আমি চিনি সেই ছোটবেলা থেকে। আমার আপন ফুপির ছেলে সে, আমার থেকে বয়সে মাত্র 2 মাসের ছোট। আমার বাবারা 3 ভাই 1 বোন। আমার বাবা সবার বড়, এরপর আমার মেঝো চাচা, তারপর ফুপি।
ফুপির পর হচ্ছে আকিব চাচ্চু। এলাকায় আমাদের বংশের বেশ নাম ডাক। আমাদের বাড়িটাও সবাই এক নামে চিনে, সর্দার বাড়ি হিসাবে। আমার বাবার রফিক সর্দার বেশ কঠোর ও রাগী প্রকৃতির মানুষ। আমার দাদা দাদি মারা যাওয়ার পর আমার বাবাই ওনার ছোট ভাই বোনদের লালন পালন করেছেন, সংসারের দায়িত্ব নিয়েছেন। এমনকি তাদের আগে বিয়ে শাদী দিয়ে অত্যাধিক দেরি করে নিজে বিয়ে করেছেন। বাবার ছোট ভাই বোনগুলো এখনো বাবার কথায় উঠে বসে, বাবাকে ভয় পায়। আমাদের এলাকার নাম করা স্বনামধন্য মানুষের মধ্যে আমার বাবা একজন। সব বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষদের সঙ্গে বাবার ওঠা বসা। আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে, সকলের চোখের মণি। শুনেছি আমার মায়ের 3 বার মিসক্যারেজের বেশ অনেকগুলো বছর পর আমার জন্ম, তাই জন্য সকলের ভালোবাসাটা একটু বেশিই পাই আমি। বাবাও প্রকাশ না করলেও বোঝা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে। আমার মেঝো চাচার নাম শফিক সর্দার, তার 2 ছেলে আহাদ আর রাহাত ভাইয়া। ওনারা আমার আর রিক্তের থেকে বেশ বড়, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আমার ছোট চাচ্চু আকিবেরও একটি ছেলে আছে, জিহাদ। এই তো সামনের মাসে তার 2 বছর হবে। আমাদের বংশে মেয়ে নেই বললেই চলে। আমার ফুপিরও 2 ছেলে, রিক্ত আর জয়। জয় ছোট, সবে 7-এ পড়ে। ফুপিরা আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পেছনেই ভাড়া থাকেন। ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও তাদের আর্থিক অবস্থা আমাদের মতো এত সচ্ছল নয়। আমাদের পরিবারের সাথে ফুপির একটা বড়সড় ঝামেলা ছিল। আমার বাবা চাচারা প্রেম ভালোবাসার একদম বিপক্ষে। শুধু তাই নয়, ওনারা ওনাদের মতো উচ্চবিত্ত দাম্ভিক মানুষ ছাড়া মেলামেশা আত্মীয়তা করা পছন্দ করেন না। ফুপু বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ওনার ভাইয়েরা ওনাকে খুব ভালোবাসত, যে ভালোবাসাটা এখন আমি পাই। ফুপির জীবনে একটাই ভুল করেছিল, আর সেটা হচ্ছে গ্রামে একজন সহজ সরল ছেলেকে ভালোবাসা। আমার বাবা চাচা কেউই তাদের সম্পর্ক মেনে নেয়নি। ফুপি নাকি অনেক বুঝিয়েছিল, অনেক কেঁদেছিল, মরে যাবার কথাও বলেছিল, কিন্তু তাদের কারো মন গলেনি। উল্টো একটা বড়লোক ছেলের সাথে ফুপির বিয়ে ঠিক করে। আর না পেরে ফুপি বিয়ের দিনই ফুপা মানে রিক্তর বাবার সাথে পালিয়ে যায়। সেই যে বাবার আগে ফুপির সাথে কথা বলা বন্ধ করেছে, আজও কোনো কথা বলেনি। মা, চাচি, মেছো চাচা, আকিব চাচ্চু, ভাইয়েরা কেউই বাবার ভয়ে ফুপির সাথে যোগাযোগ করতো না। শুনেছি রিক্ত হওয়ার পরে ফুপিরা শহরে এসে পড়েছে। ফুপা ছোট একটা চাকরি পেয়েছিল, সেটা দিয়েই তাদের সংসার চলে যাচ্ছে। শহরে আসার পর ফুপু ইচ্ছে করেই আমাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করলো, ভাইদের মানানোর চেষ্টা আর কি, এবং সফলও হলো। রিক্তকে দেখে নাকি সকলেরই মন গলে গেল, শুধুমাত্র বাবার বাদে। উনি সেই নিজের অহংকার, কঠোরতা আর সম্মানেই আটকে আছেন। আমি প্রায় শুনি মা বাবাকে বোঝায় ফুপির সাথে কথা বলতে, কিন্তু বাবার একটাই কথা, বিয়ের দিন পালিয়ে গিয়ে সে আমার মাথা যতটা ছোট করেছে, আমাকে যতটা অপমান করেছে, সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি জন্মের পর থেকেই ফুপির আমাদের বাসায় আনাগোনা শুরু হয়। আমাদের ভাই বোনকে অধিক ভালোবাসে যে, কিন্তু বাবার সামনে আসে না। যদিও কখনো ভুল করে সামনে পড়ে যায়, চোখে পানি জমিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো বাবার তাকে দেখে এমন এড়িয়ে চলাটা মেনে নিতে পারে না। আমি এখন অনার্স প্রথম বর্ষে পড়ি। কলেজে যাওয়ার পথে ফুপিদের বাড়ি প্রায়ই আসা যাওয়া করতে হয় আমার। না গেলে ফুপি রাগ করে, ভীষণ ভালোবাসে কিনা, কিন্তু রিক্তের জন্য যেতে ইচ্ছে করে না। জয়ের সাথে আমার বেশ মিল থাকলেও রিক্তের সাথে একদম সাপে নেউলে সম্পর্ক। 2 চোখে দেখতে পারি না তাকে আমি। আমার সব ভাইদের মধ্যে একমাত্র তাকেই আমার অসহ্য লাগে, জানি না কেন, কোনো কারণ ছাড়াই। আমাকে দেখলে সবার আগে সে আমার মাথায় ঠোকা দিবে, ফকিন্নি ছাড়া তো ডাকে দিবে না। সবাই আমার এত সুন্দর একটা নাম রেখেছে, নিশি। জীবনে হয়তো কোনো দিন মুখ দিয়ে উচ্চারণও করেনি এই নাম। লেখাপড়া ছেড়ে দিয়েছে 2 বছর হবে। একই স্কুলে একই ক্লাসে পড়তাম আমরা। আজ আবারও ফুপি বাড়ি এসেছে। মা রিক্তর জন্য গরম গরম খিচুড়ি আর গরুর মাংস রান্না করে দিয়েছে। নবাব যাতে তো সে, আমার মা তো পারে না, তার জন্য নিজের কলিজাটাও ভুনা করে দেয়। বেশ হয়েছে, জ্বর হয়েছে। রোজ রোজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাত করে বাড়ি ফেরে। গ্যাং একটা যেন রেডিই থাকে। ভালো স্টুডেন্ট হয়েও ইচ্ছে করে পড়ালেখাটা ছেড়েছে, এই জন্যই ওকে বাবা দেখতে পারে না। জয়ের সাথে 2-1টা কথা বললেও ওর সাথে কোনো কথাই বলে না। পরিচয় তো অনেক হলো, এবার গল্পে ফিরি। দরজা খোলার আওয়াজ শুনে রিক্ত ছেড়ে দিল আমাকে। আমিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রিক্ত বড় বড় শ্বাস নিচ্ছে, রাগে কি করবে বুঝতে পারছে না। ফুপি আসলো, আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে নিশি,
তুই কখন এলি? এই তো ফুপু, বেশিক্ষণ হয়নি। মা রিক্তর জন্য খিচুড়ি রান্না করেছে, সেটাই দিতে আসলাম। ওহ, আর বলিস না, ছেলে যে কি কাণ্ড করে না। কাল রাতে এই যশোরে কার সাথে যেন মারামারি করে ফিরেছে। ঘরে এসে সারা রাত সিগারেট ফুঁকেছে। ওর বাবা তো ওর কাণ্ডে চেঁচামেচি করে না খেয়েই অফিস চলে গেছে। আমার হয়েছে যত জ্বালা। রিক্ত গটগট পায়ে তার রুমে চলে গেল। রিক্তের মা সেদিকে তাকিয়ে তাকিয়ে এটা সেটা বলতে বলতে খিচুড়ির বক্সটি নিয়ে রান্নাঘরে ঢুকলো। নিশির কেন জানি ভয় করছে। রিক্ত কার সাথে মারামারি করে ফিরেছে? নিলয়কে কিছু করেনি তো আবার? নিশি দ্রুত পায়ে রিক্তর ঘরে ঢুকলো। সিগারেটের গন্ধে পেট গুলিয়ে আসতে চাইল তার। শ্বাস আটকে কোনো মতে বলল, রিক্ত, তুই কার সাথে মারামারি করেছিস? নিলয়কে কিছু করিসনি তো? রিক্ত আরও 3 গুণ খেপে গেল। হাতে সিগারেটটা আছড়ে মেরে ফেলে নিশির হাত টেনে ধরল। এত দরদ কেন ওই শালার জন্য? কই আমার জন্য তো এত দরদ নেই। নিলয়ের মধ্যে কি এমন দেখেছিস যেটা আমার মধ্যে পাচ্ছিস না? দেখ রিক্ত, আমি তোকে অনেক বলেছি, তোর আর আমার কখনোই সম্ভব নয়। না আমার ফ্যামিলি তোকে মানতে পারবে, আর না আমি। কেন? আমাকে কেন মানতে পারবি না? আমি বড়লোক না বলে, নাকি আমি তোর থেকে ছোট বলে? আমার তো মনে হয় তোরা মূলত টাকার জন্যই আমাকে অবহেলা করছিস। ধরে নে তাই। তাহলে আমি তো বলছি আমাকে কয়েকটা বছর সময় দে, আমি সব করে দেখাবো, বাড়ি গাড়ি সব। তুই কেন মানছিস না? কারণ আমি তোকে ভালোবাসি না। যাকে ভালোবাসি না তাকে মানা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, বাসতে হবে না আমাকে ভালো, কিন্তু বিয়ে তোকে আমাকেই করতে হবে। তুই বাধ্য হবি আমাকে বিয়ে করতে, অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। কি করবি তুই? নিশির কথা শুনে রিক্ত বাঁকা হাসলো। সেটা সময় হলেই বুঝতে পারবি। নিশির ভয়ে হতে লাগলো। মাঝে মাঝে রিক্তকে সে বুঝতে পারে না। ওর জেদ খুবই ভয়ঙ্কর। যেটা একবার জেদ ধরে সেটা করেই ছাড়ে। ভয়টা এইখানেই। প্রায় বছর 2 যাবৎ সে তার অনুভূতিগুলো সম্পর্কে নিশিকে জানান দিয়েছে। মূলত সে জানান দেয়নি, নিশি বুঝে নিয়েছে। যার জন্য এখন প্রতিনিয়ত এটা নিয়ে আফসোস করে সে। কেন বুঝে গেল? না বোঝা উচিত ছিল তার। তাহলে তো আর তাকে এভাবে আতঙ্কে থাকতে হতো না। এরপর চলে গেছে বেশ কিছুদিন। রিক্তের সাথে নিশির আর দেখা হয় না। নিশিও যায়নি ফুপিদের বাড়ি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল নিশি। তার পাশে ছিল নিলয়। নিশি ওর সাথে হেসে হেসে কথা বলেই হাঁটছিল। হঠাৎ কোথা থেকে যেন সামনে রিক্ত এসে হাজির হলো। আকস্মিক ওকে দেখে নিশি কিঞ্চিত ভয় পেল। কিছু বুঝে ওঠার আগে রিক্ত এলো পাথারে নিলয়কে মারতে শুরু করলো। ভয়ে আতঙ্কে আত্মা ঢিপ করছিল নিশি। গলা ফাটিয়ে চিল্লিয়ে রিক্তের শার্ট ধরে টেনে ওকে ফেরাতে পারছিল না। অস্বাভাবিকভাবে ক্ষেপে রিক্ত শুধু নিলয়কে মারতে মারতে বলছে, না করেছিলাম না তোকে? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? কেন থাকিসনি? ওই দিনের মার ভুলে গেছিস? তোকে তো আজ আমি। নিলয়ের নাক মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। রিক্তের 2-1 বন্ধুও তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউই পারছে না। রাস্তা হয় অনেক মানুষের সামনে দৃষ্টিকটু হয়ে গেল ব্যাপারটা। নিলয়ের মুখে রক্ত দেখে গা ছমছম করে উঠল নিশি। উপায় না পেয়ে রিক্তকে টেনে টেনে জোর করে নিশি নিজের দিকে ফিরিয়ে কষিয়ে এক থাপড় মারল। আওয়াজটা যেন চারিপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। সাথে সাথে রিক্ত স্তব্ধ হয়ে গেল। বিস্ফোরিত চোখে নিশির দিকে তাকালো। নিশি জানে না ওর এত সাহস কি করে হলো। রক্ত চক্ষু নিয়ে রিক্তের মুখের দিকে তর্জনী তাক করে বলল, 1 সপ্তাহ, জাস্ট 1 সপ্তাহের মধ্যে নিলয়কে বিয়ে করব আমি। দেখি তুই কি করতে পারিস। রিক্তকে স্তব্ধ করে দিয়ে নিলয়ের হাত ধরে নিশি চলে আসলো সেখান থেকে। বাড়িতে কোনো আজ আসতে দেয়নি এই বিষয়। নিশি ঠান্ডা মাথায় তার ভাবিকে দিয়ে রাহাত ভাইয়ার কাছে বলল তার আর নিলয়ের বিষয়। এমনিতেও বাড়ির নিশির জন্য বিয়ের কথাবার্তা চলছে। নিলয় ভালো ছেলে, ফ্যামিলিও উচ্চবিত্ত। নিশির বাবা চাচাদের রাজি না হওয়ার কোনো অপশানে নেই। এদিকে নিশি নিলয়কেও বলে দিয়েছে তার ফ্যামিলির সাথে যেন বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসে। নিলয় নিশির জন্য পাগল। নিশি যা বলে তাই করতে রাজি। রিক্তের হাতে এত মার খাওয়ার পরেও সে নিশি থেকে দূরে সরেনি। এর ঠিক 2 দিন পরেই নিলয় তার বাবা মাকে নিয়ে আসলো নিশিদের বাড়িতে। বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করা হলো, রাহাত ভাইয়া আর ভাবি ছাড়া কেউ বুঝলই না নিশিরা আগে থেকে রিলেশনে ছিল।
বুঝতে পারলে হয়তো নিশির অবস্থাটা অনেকটা রিক্তের মায়ের মতনই হতো। নিশি টুকটুকে লাল একটি শাড়ি পরেছে, মাথা থেকে নিয়ে পিঠ জুড়ে পাতলা লাল দুপাট্টা। ভাবিরা মিলে তাকে সাজিয়ে দিচ্ছে। নিশিও পুতুলের মতো বসে তাদের সুন্দর করে সাজানোর সুযোগ দিচ্ছে। আজ আকদ, নিশির আর নিলয়ে। তারিখটা ঠিক করেছে পরিবার থেকেই। নিশি রিক্তকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করার চ্যালেঞ্জ করলেও পরিবারের ডিসিশনে ঠিক 15 দিন পরই নিলয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে তার। এই 15 দিনে নিশি একবারও রিক্তর চেহারা দেখেনি, না দেখেছে তার ফুপিকে। আকদের ঠিক কিছু মুহূর্ত আগেই নিশির দেখা হলো রিক্তের সাথে। নিজের ঘরে একাই ছিল নিশি। নিলয়রাও এসে পড়ায় ভাবি চাচিরা সবাই ওদের আপ্যায়নে ব্যস্ত। ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে। নিশি বিয়ের পরেও এখানেই থাকতে হবে সপ্তাহখানিকের মতো। সপ্তাহখানেক পর আবারও আয়োজন করে ওকে উঠিয়ে দেওয়া হবে। নিশির বাবা, চাচা, নিলয়ের বাবা, আত্মীয় স্বজনরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল নিশি। বিয়ের সাজে নিজেকে এভাবে দেখে যেন তার নিজেরই লজ্জা লাগছে। হঠাৎই আয়নায় রিক্তকে দেখে থ হয়ে গেল সে। দ্রুত পিছনে ঘুরতেই দেখল রিক্ত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার উজ্জ্বল মুখটা শুকিয়ে একটুকু হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। ঠোঁটের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল নিশি। এই সিগারেটটা কি কখনই ছাড়বে না রিক্ত? তোকে খুব সুন্দর লাগছে নিশি। গলাটা শুকিয়ে গেল নিশির। প্রথমবার রিক্তের মুখে নিজের নামটা শুনে যেন গানের মতো লাগলো। তাকিয়ে দৃষ্টি ফেরাতে চাইল। রিক্তর এই লাল চোখের ভয়ঙ্কর নেশাক্ত চাহনি নিতে পারবে না ও। খুব অস্বস্তি লাগে। আচমকা কোমরে হ্যাঁচকা টান খেয়ে রিক্তর বুকে গিয়ে পড়ল নিশি। ড্রেসিং টেবিলের আয়নায় তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রিক্ত এখনো এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। নিশি আবারও ধস্তাধস্তি শুরু করলো। 2 হাত দিয়ে রিক্তর বুকে ঠেলতে লাগলো। কিছুক্ষণ পর নিশির বিয়ে। বাইরে নিলয় তার জন্য অপেক্ষা করছে, আর এখানে এই ছেলে তার সাথে অসভ্যতামি শুরু করেছে। হঠাৎ যদি কেউ এসে পড়ে, আটকে উঠলাম আমি। এই ছেলে কি আমার বিয়ে ভাঙার জন্য এমন শুরু করেছে? খেপে গিয়ে রাগী কণ্ঠে বললাম, আমাকে ছাড় রিক্ত। সে বোধহয় শুনলই না। আবারও বললাম, আমাকে ছাড় রিক্ত। সে ছাড়লো না, বরং আমাকে ঘুরিয়ে ড্রেসিং টেবিলের দিকে মুখ করিয়ে আরো চেপে ধরলো। পিঠ ঠেসে দাঁড়িয়ে কাঁধে থুতনি রেখে নরম স্বরে বলল, আমার বুক ফেটে যাচ্ছে নিশি, ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেন অন্য কাউকে ভালোবাসিস? পেট মুচড়ে উঠল নিশি। কিছু বলতে যাবে তখনই আবার রিক্তের গলা শুনে থমকে গেল। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে অন্য কারো হতে দিব? আয়নায় রিক্তের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল নিশি। ভয় পেয়ে বলল, কি করবি তুই? সাথে সাথে রিক্ত বাঁকা হেসে পকেট থেকে একটা রুমাল বের করলো। রিক্তের বাঁকা হাসি আর হাতে রুমাল দেখে নিশির আত্মা শুকিয়ে গেল। না 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 রিক্ত। নিশি আর কিছু বলার আগেই রিক্ত নিশির মুখে রুমাল চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, সরি জান। 2 দিন ধরে গোডাউনের মতো একটা বড় রুমে পড়ে আছে নিশি, গায়ে এখনো বিয়ের শাড়ি। রিক্ত ওই দিন তাকে বেহুশ করে কোথায় নিয়ে এসেছে তা নিশি জানে না। রুমটার ফ্লোরে শুধু একটা নরম বিছানা, একটা ওয়াশরুম আর একটা জানলা ছাড়া আর কিছুই নেই। জানলাটা একদম ফ্লোরের বিছানার পাশাপাশি। সেখান দিয়ে মাঝে মাঝে মৃদু বাতাস আর ঢেউয়ের গর্জন ভেসে আসছে। 2 দিন ধরে একটানা এই বদ্ধ রুমে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে নিশির, আর পারছে না সে। বহুবার পালাতে চেয়েছে, কিন্তু দরজাটা লোহার, তার পক্ষে ভাঙতো দূর একটা আঁচড় দেওয়ারও ক্ষমতা নেই। জানলা দিয়ে তো আরো আগেই না। রিক্ত আসে মাঝে মাঝে এখানে, খাবার দিয়ে চলে যায়। নিশি প্রথম খুব চিল্লিয়েছে, ঘৃণায় রিক্তের মুখে থুতু পর্যন্ত মেরেছে, কিন্তু সে নির্বাক ছিল। নিশি বুঝে গেছে আর চিল্লিয়ে কোনো লাভ নেই। রিক্ত না চাইলেও মুক্তি পাবে না এখান থেকে, তাই নীরব হয়ে গেছে। নিশি চুপচাপ বসে হাঁটুতে মাথা রেখে জানলার বাইরে তাকিয়ে আছে। রাত দিন কাঁদতে কাঁদতে চোখের মনে হয় পানির ছাপ পড়ে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। রিক্ত এসেছে, হাতে খাবারের প্লেট। রিক্ত নিঃশব্দে নিশির পাশে দাঁড়ালো। কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। এক সময় কণ্ঠে গভীরতা ঠেলে শুধালো, রাতের খাবারটা খাসনি কেন? নিশি কোনো কথা বলল না। রিক্ত পুনরায় শুধালো, কয়দিন না খেয়ে থাকবি? নিশি তাও কিছু বলল না। রিক্ত এবার একটা ছোট শ্বাস ছেড়ে নিশির পাশে এসে বসলো। হাত ধুয়ে ভাত মাখাতে মাখাতে বলল, এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি।
নিশি অশ্রুসিক্ত চোখে রিক্তের দিকে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আমাকে কেন যেতে দিচ্ছিস না রিক্ত? হ্যাঁ, যেতে দিব। এখন দিলেই বাকি, চরিত্রে যা দাগ লাগানোর তা তো লাগিয়েই দিয়েছিস। আমার কাছে তুই পবিত্র, ঠিক একটা ফুলের মতো। আমি নিলয়কে ছাড়া বাঁচবো না। রিক্ত নিশির মুখে খাবার ধরে রসিকতার সুরে বলল, তুই ওকে পেলেও বাঁচবি না, কারণ মানুষ মরণশীল। নিশি বুঝে পেল না আর কি বলবে। এর সাথে কথা বলে কি আদৌ কোনো ফায়দা আছে তার? খাবার আর কতক্ষণ মুখের সামনে ধরে রাখবো? রিক্তর গলায় একটু নড়ে চড়ে বসলো নিশি, তেজ দেখিয়ে বলল, আমি খাবো না রিক্ত। রিক্ত নিশির মুখের সামনে হাত ধরতেই রাখলো। নিশি রেগে সেই হাতে সরিয়ে দিতে রিক্ত আবারও ধরল। নিশি আবারও সরিয়ে দিল। রিক্ত পুনরায় ধরতে আসবে তার আগেই নিশি রেগে ভাতের প্লেটটা সহ উল্টিয়ে ফেলল। রিক্ত এবার চরম খেপে গেল। খেপে গিয়ে জীবনে যেটা করেনি সেটাই করে বসলো। কষে থাপ্পড় মারল নিশির গালে। প্রথমবার পুরুষালী হাতের থাপ্পড়কে দুখান ঝা ঝা করে উঠল নিশির গালে, মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। রিক্তের রাগ একটুও কমেনি, চোখ লাল করে ক্রুদ্ধ সুরে বলল, বেয়াদবি আমি একটুও পছন্দ করি না, তুই তা ভালো করেই জানিস। এরপরও তুই বারবার বারবার আমাকে বেয়াদবি করতে বাধ্য করে যাচ্ছিস। কি মনে করেছিস ভালোবাসি বলে তোর সব কিছুই সহ্য করে নিব? এবার আগুনের ফুলকির মতো জ্বলে উঠল নিশি। জ্বলতে থাকা গালে হাত রেখে চেঁচিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? আমি বলেছি? আমাকে তুই কেন বন্দি করে রেখেছিস? কেন আমাকে বাড়ি যেতে দিচ্ছিস না? রিক্ত শক্ত করে নিশির হাত চেপে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল, বাড়ি যাবি তো? ঠিক আছে চল, নিয়ে যাচ্ছি তোকে বাড়ি। আমিও দেখি 48 ঘন্টা নিখোঁজ থাকার পর তোর বড়লোক বাপ তোকে কতটা আপ্যায়ন করে, আর তোর লাভার নিলয় সেও বা তোকে ঠিক কতটা বিশ্বাস করে। এইটুকু বলে রিক্ত ক্ষিপ্ত বেগে নিশিকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। নিশি এলোমেলো শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল কয়েকবার, নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। রিক্তের বড় বড় কদমের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে, আশেপাশেও দৃষ্টি দিতে পারছে না। রিক্ত দ্রুত হাঁটা শুরু করেছে। গাড়িতে বসে এক প্রকার উড়িয়েই রিক্ত নিশিকে বাড়িতে নিয়ে এসেছে। অতপর নিশিকে বাড়ির রাস্তায় ফেলেই রিক্ত হাওয়া হয়ে গেছে। গালে এক হাত রেখে অশ্রুসিক্ত নয়নে নিশি তাকিয়ে আছে তার বাবার দিকে। বাড়িতে আসতেই বাবার শক্ত হাতে চড় পড়েছে গালে। শুধু চড়ই পড়েনি, হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই নিশিকে মারার জন্য তেড়ে এসেছে। নিশি কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির সবাই তাকে ভুল বুঝতে লাগলো। রাত ভাইয়া বউ তো বলেই ফেললো, এই বাড়ির মেয়েদের মনে হয় রক্তেই মিশে আছে বিয়ের দিন বর ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পালিয়ে যেহেতু যাবেই তাহলে আগেই যেত। বিয়ের দিন কেন আমার বাবা ভাইয়ের মান ইজ্জত নষ্ট করে গেল? ঘরের ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল নিশির বাবা, চাচা, ভাইরা সকলে। কেউ একটা কিছু বলেনি। সবাই ভেবেছে নিশি কারোর সাথে পালিয়ে গেছে। নিশি মনে মনে ভাবছে তাদের বাড়ির মেয়ের উপরে কি বাড়ির লোকেরা বিশ্বাস নেই? অবশ্য বিশ্বাসটা তার ফুপেই আগে ভেঙে দিয়েছে। সবাই যেহেতু নিশিকেই ভুল বুঝছে, তাই নিশি আর জেদ ধরে কাউকে কিছু বলল না। বলতে গেলে বলার মতো পরিস্থিতিই ছিল না। মৃত্যুর কারণে রাস্তায় বের হলেই তাকে শুনতে হতো মানুষের কটু কথা। সরাসরি না বললেও আগোছরে অনেককেই বলতে শুনেছে, রফিক সর্দারের এই মেয়েটা বিয়ের দিন পালিয়ে গেছে। 2 দিন যেন কোনো ছেলের সাথে থেকে বাড়ি ফিরেছে। মানুষের এই ধরনের কটূক্তি আর সইতে পারছিল না নিশি। বেশি কষ্ট লাগতো নিজের সাথে বাবার নামও জড়িয়ে বলায়। নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলল সে। কলেজ যাওয়ার বাইরে বের হওয়া টোটালি বন্ধ করে দিল। হঠাৎ একদিন শুনল তার বাবা তার বিয়ে ঠিক করেছেন, তাও আবার এলাকার সবচেয়ে ক্যারেক্টারলেস লোক জসিমের সাথে, যে লোকের কিনা চরিত্রের আর মারধরের কারণে আগের 2 বই এমনিতেই চলে গেছে। নিশি ভেবেছিল প্রকাশ না করলেও তার বাবা তাকে খুব ভালোবাসেন, কিন্তু নিশির ধারণা ভুল ছিল। তার বাবা নিজের আত্মসম্মান, মান, মর্যাদা আর টাকা পয়সাকেই বেশি ভালোবাসে। তাই তো মা, চাচি, ভাইরা, এমনকি চাচা এসেও বোঝালেও কার কথায় তিনি রাজি হননি। উল্টে বলেছেন, জসিমের মতো লোক যে ওকে বিয়ে করতে রাজি হয়েছে এই অনেক। বিয়ে দিয়ে ঘর থেকে আপদ বিদায় করতে হবে। নিজের বাবার মুখে এমন কথা শুনে যেন পাথর হয়ে গিয়েছিল নিশি। চোখের পানির ভাণ্ডারও যেন ফুরিয়ে গেছে। সেদিন বুঝেছিল মেয়েদের সম্মান ঠিক কতটুকু ঠুনকো। সামান্য একটু কলঙ্কের দাগ লাগলে হাজার ঘষে মেজেও তা ওঠানো সম্ভব নয়।
নাওয়া খাওয়া ভুলে গিয়েছে নিশি। যে যা বলছে তার শুধু রোবটের মতোই শুনে যাচ্ছে। নিশির মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। নিশির বাবার পা ধরে এখনও বসে আছে সে। নিশিকে জসিমের মতো লোকের সাথে বিয়ে না দেওয়ার জন্য আবেদন করছে। নিশি একটা তো শব্দও করছে না, চুপচাপ দেওয়াল লেপ্টে দাঁড়িয়ে আছে। রুম জুড়ে প্রতিটি বাড়ির মানুষ, এমনকি তার ফুপাও এসেছে আজকে নিশির বাবাকে বোঝাতে, কিন্তু তার বাবা নিজেকে সিদ্ধান্তে অটল, কারোর বোঝানোর ক্ষমতা নেই। এত বছর বাদে নিশি তার ফুপিকে দেখলো নিজে এগিয়ে এসে ভাইয়ের সামনে দাঁড়াতে। নিশির বাবা গম্ভীর হয়ে সোফায় বসেছিলেন। রিক্তের মা এসে সামনে দাঁড়াতেই তিনি চোখ মেলে উপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কথা বলতে রিক্তের মায়ের গলা কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, ভাইয়া, তুমি রাজি থাকলে আমি আমার রিক্তের জন্য নিশিকে নিতে চাই। কথা দিচ্ছি, ওকে একদম নিজের মেয়ে করে রাখবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমার ভাতিজির চরিত্রে আর কাউকে আঙুল তুলতে দিব না। নিশির বাবার দৃষ্টি ছলছল, চেহারায় বিস্ময়। আচমকায় তিনি রিক্তের মায়ের দুহাত আঁকড়ে ধরলেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েও কেঁদেও ফেললেন। একটু পর রিক্তের বাবাকেও দেখা গেল তাদের দিকে এগোতে। নিশির বাবার কাঁধে হাত রেখে বললেন, আপনি চাইলে আমরা কালকেই নিশিকে আমাদের বাড়ির বউ করে নিতে চাই বাই। নিশির বাবা হ্যাঁ বলতে দুবারও ভাবলেন না। ঘরের সবাই যেন এতে খুশি হলো। সবচেয়ে বেশি হলো খুশ নিশির মা। কিন্তু ওদের খুশিতে বোমা ফাটালো নিশি। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, আমি রিক্তকে বিয়ে করব না, কিছুতেই না। নিশির বাবা ঘর কাঁপিয়ে ধমক দিল নিশিকে। বাবার ধমকে নিশি ভয় জমে গেল। ভীতু স্বরে আবারও কিছু বলতে নিবে তার আগেই নিশির মা তাকে টেনে ঘরে নিয়ে আসলো। ঘরে এসে নিশি চেঁচিয়ে তার মাকে বলতে লাগলো, আমি রিক্তকে বিয়ে করব না। এবার নিশির মা তার গালে চর বসালো। রাগী গজগজ করতে করতে বলল, নাগর নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? শুকরিয়া আদায় কর, তোর বুবাবুবি তোকে রিক্তর বউ করতে রাজি হয়েছে। এমন ছেলে কই পাবি? লাগবে না আমার এমন ছেলে। কতটুকু চেনো তোমরা রিক্তকে? আমি নাগর নিয়ে পালিয়ে যাইনি, তোমাদের রিক্তই আমাকে দুদিন আটকে রেখেছিল। নিশির মা এবারও নিশির গালে চর বসালেন। বাহানা পেয়েছিস? বিয়ে না করার বাহানা? রিক্ত যদি তোকে আটকেই রেখেছিল তাহলে এতদিন বলিসনি কেন? দুদিন ধরে পাগলের মতন সে তোর বাবা, চাচা, ভাইয়ের সাথে তোকে খুঁজেছে, আর তুই বলছিস? এই সব কিছু ওর নাটক ছিল, তোমাদের দেখানোর জন্য করেছিল। চুপ! বিয়ে তোকে রিক্তর সাথেই করতে হবে। এই জসিমের থেকে হাজার গুণে ভালো রিক্ত। তোর বাবাকে তো চিনিস, রাজি না হলে হাত পা কেটে গাঙে ভাসিয়ে দেবে। আমরা কিছুই করতে পারবো না। নিশির মা চলে গেল। রাগে জিদে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো নিশি। ঘরের জিনিসপত্র যা ছিল ভেঙে এলোমেলো করে দিল। চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদছে। এটা তুই ঠিক করিসনি রিক্ত, একদম ঠিক করিসনি। নিশি সোফায় নির্জীব হয়ে বসে আছে। পাশেই রিক্ত কাজীর সামনে বিয়ে পড়াচ্ছেন। বাধ্য হয়ে শেষমেশ রিক্তকে বিয়েটা করতে হচ্ছে নিশির। নিশি কখনো কল্পনাও করেনি রিক্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে তাকে বিয়ে করবে। নিশি ঘৃণায় একবারও তাকালো না রিক্তের দিকে। কাবিননামায় স্বাক্ষর করতে বললে চুপচাপ রোবটের মতো স্বাক্ষর করে দিল। বিদায়ের সময় মা, ভাবি, চাচিরা সবাই নিশিকে ধরে কাঁদলো। নিশি কাঁদল না, কারোর সাথে কোনো প্রকার কথাও বলল না। দেখা গেল নিশিকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্তদের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও শহরে ফিরে আসবে। একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। নিশির ফুপা আগেই চলে গেছে গ্রামে নতুন বউ তোলার বন্দোবস্ত করতে। গাড়িতে যাচ্ছে নিশি, রিক্ত আর জয়। জয় সামনে বসেছে ড্রাইভারের সাথে, আর রিক্ত পিছনে নিশির সাথে। কেউ কোনো কথা বলছে না। প্রায় 3 ঘন্টা জার্নির পর গাড়ি থামলো। ড্রাইভার জয়কে দেখা গেল নামতে। পরপর ড্রাইভারও নামলো, কোথাও একটা গেল। জয় আসলো রিক্তর কাছে। রিক্ত ওয়ালেট বের করে তাকে কিছু টাকা দিতেই জয় সেটা নিয়ে চলে গেল। গাড়িতে এখন শুধু নিশি আর রিক্ত। নিশির শরীরটা ভীষণ দুর্বল লাগছে। তারা বাড়ি থেকে বেরিয়েছিল সেই বিকেলে, এখন প্রায় সন্ধ্যা রাত। জানে না আর কতক্ষণ লাগবে যেতে। নিশি আচমকায় হাতে কারো স্পর্শ পেল। রিক্ত ধরেছে। নিশি কোনো প্রতিক্রিয়া করল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। রিক্ত আস্তে করে তার হাতের আঙুলগুলো নিশির হাতের আঙুলের ভাঁজে ঢুকিয়ে দিল।
আস্তে করে নিশির হাতটা উঠিয়ে তার মুখের সামনে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেলো। নিশি তাও কিছু বলল না। রিক্তকে এই কথা শুরু করতে হবে। আর কতক্ষণ এভাবে রোবট হয়ে বসে থাকবি? নিশি উত্তর দেয়নি। রিক্ত আহত দৃষ্টিতে তাকালো। তুই রাজি থাকলে আমি এসব কিছুই করতাম না। রিক্ত, তুই কি পেলি এসব করে? আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত তোকে পেলাম। নিশি তাচ্ছিল্যের সুরে হাসল। কলঙ্কিত করে? কলঙ্কিত করার ফল যদি তুই হোস তাহলে লাগুক না একটু কলঙ্ক। তোকে তো পেলাম। মেয়েদের সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য না থাকলে তুই এখন আমার বউ হয়ে আমার পাশে বসে থাকতি না। সেদিনই রেপ করে ছেড়ে দিতাম। নিশি ঝাড়া দিয়ে রিক্তের হাত থেকে প্রায় নিজের হাত সরিয়েই নিল। কোনো প্রকার কথা না বলে একদম গাড়ির দরজা ঘেঁষে বসলো। রিক্তের সাথে কথা বলতেও গা জ্বলছে নিশি। জয় আসলো, হাতে চকলেট, চিপস, আইসক্রিম আরও কি সব হাবিজাবি নিয়ে এসেছে। রিক্ত সেসব এনে নিশির কোলের উপর রাখলো। নিশি সরিয়ে ফেলল। রিক্ত বলল, তোর জন্যই আনিয়েছি। আমার রাগ এসবের উপর ঝাড়িস না। নিশি চুপচাপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চোখে এখনো পানি চিকচিক করছে। সে দীর্ঘশ্বাস ফেলল, আর কিছুই বলল না। ঋতুদের গ্রামের বাড়ি আসতে গাড়ি থামানো হইল। এই রাতের বেলায় নতুন বউ দেখার জন্য আশেপাশের মানুষের ভিড় জমেছে। নিশি গাড়ি থেকে নামতেই উপস্থিত মানুষের উচ্ছ্বাস বেড়ে গেল। শিশিরা নতুন বউ বলে চিল্লাচ্ছে। নিশির ফুপি এক প্রকার লাফিয়ে এসেছে তাকে বরণ করতে। বাড়ি পরা সাধারণ একটা কুর্তি পরেছিল নিশি। না কোনো বিয়ের শাড়ি আর না কোনো প্রসাধনী। বাচ্চারা নিশিকে এই রকম পোশাকে দেখে ঋক্তকে প্রশ্ন করলো, রিক্ত ভাইয়া তোমার বউ সাজেনি কেন? রিক্ত হেসে তাদের গাল টেনে দিয়ে বলল, আমার বউ এমনি সুন্দর, তাকে সাজতে হয় না। সকলে হই হই করে উঠল। বরণ করার পর রিক্তের ভাবি, দাদিরা সকলে মিলে রিক্তকে জেকে ধরল নিশিকে কোলে উঠিয়ে ঘরে নেওয়ার জন্য। গ্রামের মহিলাদের এইসব কথা শুনে নিশি না চাইতেও লজ্জা পেতে লাগলো। সামনে উসখুস করতে লাগলো যেন এত এত মানুষের সামনে রিক্ত নিশিকে কোলে না নেয়। কিন্তু রিক্ত বুঝি এটার জন্যই প্রস্তুত ছিল। শার্টের হাতা গুটিয়ে নির্লজ্জের মতো উঠান ভর্তি মানুষের সামনে সে নিশিকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সাথে সাথে নিশির মাথা থেকে ঘোমটা পড়ে গিয়ে চুলের খোপাও খোলা হয়ে গেল। ঝরঝরিয়ে সেই চুল ছড়িয়ে পড়ল রিক্তর হাতের উপরে। লজ্জায় অস্বস্তিতে নিশি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলল। জড়সড় হয়ে রিক্তের শার্টের কলার খামচে ধরেছে। রিক্ত মৃদু হাসল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুই এসবে এত লজ্জা পাস জানতাম না তো। এবার থেকে ট্রাই করতে হবে। রিক্তর কথা শুনে নিশি দাঁত কির বিরিয়ে রইল। নিশিকে নিয়ে এসে ঘরের বিছানায় বসলো রিক্ত। বিছানার আশপাশ এমনকি পুরো ঘর জুড়ে মানুষ ভর্তি নতুন বউ দেখার জন্য। একে একে সবাই দেখে যাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে। নিশি এসব কানেই তুলছে না, শুধু চিন্তা করছে কি চাইছিল আর কি হলো। বেশ কিছুক্ষণ পর নিশির ফুপি এসে ঘর থেকে সব মানুষকে সরিয়ে দিয়ে নিশিকে ফ্রেশ হতে বলল। নিশি আশেপাশে তাকিয়ে রুমটাকে ভালো করে দেখলো। গ্রামের টিন শেডের ঘর। নিশি এর আগে কখনো এখানে আসেনি, কিন্তু রিক্তের মা অর্থাৎ তার ফুফির থেকে গ্রামের অনেক গল্প শুনেছে। ফুফি বলেছিল তাদের দুটো টিনের রুম আর একটা মাটির ঘর আছে এখানে। নিশি আপাতত টিনের রুমেই আছে। রুমটা দেখতে এতটাও খারাপ লাগছে না নিশি। টিভি থেকে নিয়ে প্রয়োজনীয় সব কিছুই আছে এই রুমে। ফুপা নাকি প্রায়ই আসে গ্রামে। তাছাড়া রিক্তরাও প্রতি ঈদে বেড়াতে আসে এখানে রিক্তের চাচা চাচি, চাচাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা সবাই আছে। ওদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্যই তারা গ্রামে যাতায়াত অবিরত রেখেছে। শুধু ঈদে নয়, গ্রামে কোনো অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বিয়ে, এমনকি কোনো ঝামেলা হলেও তারা এখানেই ছুটে আসে। এখানে যেহেতু রিক্তের চাচারা আরও অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, তাই তারাই তাদের বাড়ি ঘর জিনিসপত্র সব কিছু দেখে রাখে। নিশির ফুপি বলেছিল গ্রামে তার ফুপার জায়গা জমিও আছে মোটামুটি, ওইগুলারই খোঁজ নিতে হয় এসে মাঝে মধ্যে। নিশির ফুপা শুধু চাকরি আর ফুফির ইচ্ছের জন্যই শহরে থাকেন, তা না হলে এই গ্রামে তাদের নাম ডাক কম নেই। তারা চাইলেই এখানে থাকতে পারেন। পাশের রুম থেকে খুব হাসাহাসির শব্দ আসছে। রিক্তের চাচি, ভাবি, কাজিনরা সবাই মিলে আড্ডায় বসেছে।
রিক্ত এসে নিশিকে ঘরে বসিয়ে দিয়ে কোথায় যে চলে গেল নিশি জানে না। নিশিকে তার ফুপি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার 3 পিস দিয়ে গেছে পরতে, সাথে দরজার কিনারায় বালতি ভরে পানিও রেখে গেছে হাত মুখ ধুইতে। কিন্তু নিশি বসে আছে, কিছুই করেনি। ওয়াশরুমে যাওয়ার দরকার, কিন্তু এখান থেকে তাদের কল্পার কোথায় নিশি তা চিনে না, আশেপাশেও কাউকে দেখছে না। সবাই রিক্তের মা তাড়িয়ে দেওয়ার পর আর কেউ আসেনি। নিশির ভীষণ অস্বস্তি হচ্ছে, কি করবে কাকে বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ পাশে কারোর বসার উপস্থিতি পেল, ঘাড় ঘুরিয়ে দেখলো রিক্ত। সে খাটে বসে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে তার চুল ব্রাশ করছে, মনে হচ্ছে গোসল করে এসছে। চুলগুলো ভেজা, গা থেকেও একটা সুন্দর স্মেল আসছে। এখনো চেঞ্জ করিসনি কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? নিশি চোখ উল্টিয়ে ফেললো। ওয়াশরুমে যাবে এটা বলতে পারবে না বিধায় বলল, আমি গোসল করব। রিক্তর সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। একদম না, অন্য জায়গায় এসেছিস, রাতে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে। নিশি অস্বস্তিতে 2 হাত কচলাতে লাগলো। আচমকা রিক্ত ধীরে আওয়াজে বলল, ওয়াশরুমে যাবি? নিশি চোখ গোল গোল করে ফেললো। রিক্ত বুঝে ফেললো কি করে, কে জানে। রিক্তের মা নিশিকে রিক্তদের মাটির ঘরে নিয়ে এসেছে। ঘরটা দেখে নিশি ভীষণ অবাক হয়েছে। কোনো মাটির ঘরও কি এত সুন্দর সাজানো হয়? পুরো ঘরটা ফুলে ঢাকা, খাটের একটা কোনো বাকি নেই যেখানে ফুল নেই। অধিক হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ আর রজনীগন্ধাও আছে, কিন্তু ওগুলোর পরিমাণ খুবই কম। পাতলা কাপড়, ছোট ছোট মরিচবাতি আর গাঁদা ফুলের মালা দিয়ে ঘরের দেওয়ালগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নিশিরা তো শহরে ছিল, গ্রামে আসার পর এই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘরটাকে এত সুন্দর করে কিভাবে সাজালো তার ফুপিরা, নাকি আগে থেকেই সাজানো শুরু করেছিল কে জানে। নিশি মাথার ঘোমটা একটু টেনে টেনে ঠিক করে খাটে বসতেই রিক্তের মা এসে নিশির পাশে বসলো। কোল থেকে নিশির হাতটা নিয়ে যত্ন সহকারে নিজের 2 হাতের মাঝখানে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই শান্ত হয়ে বসে থাকলো। নিশির মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবেন উনি। নিশির ধারণা ভুল হয়নি। হালকা নড়ে চড়ে সামান্য কেশে রিক্তের মা নিশির উদ্দেশ্যে বলতে শুরু করলেন, কিভাবে বলবো, কি থেকে শুরু করব, আর কোন মুখে বা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বলা প্রয়োজন। রিক্তের মায়ের কপালে ঘাম, চোখে মুখে আত্মগ্লানি। তিনি আবারও বলতে শুরু করলেন, রিক্ত ব্যাপারা জেদি ছটফুটে ছোট থেকেই, কিন্তু সে তোর ক্ষেত্রে এতটা জেদি হবে এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। সে আরো বহু আগে আমাকে আর তোর ফুফাকে বলেছিল তোকে পছন্দ করে। প্রায় সময় এসে বলতো ভাইয়ার সাথে তোদের বিষয়ে কথা বলতে। আমরা তেমন গুরুত্ব দেইনি, মেনে নিয়েছিলাম তোরা হাই সোসাইটির মানুষ, আমাদের মতো গরিব ফ্যামিলিতে তোর বাবা মেয়ে দিবে না। তবু রিক্ত দিন দিন তোর কথাই বলতে থাকতো। আমি আর তোর ফুফা অনেক বুঝাই, কিন্তু এই জেদি ছেলে মানে না। একদিন তোর ফুফা রেগে মেগে ওকে অনেক কথা শোনায়, বলে যে তোকে বিয়ে করতে হলে আগে তোর ফ্যামিলির সমান হতে হবে। সে নিজে যেটা ফেস করেছে সেটা তার ছেলেকে ফেস করতে দিবে না। এই কথা শুনে রিক 2 বছর আগে থেকে পড়াশোনা বাদ দিয়ে টাকার পিছনে ছুটেছে। পড়ালেখাটা বাদ দিয়ে দেওয়াই ওর একটা ছেলে মানুষই বটে, কিন্তু ওর ভয়টা ছিল এখানে সে পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হতে হতে যদি তুই অন্য কারো হয়ে যাস। রিক তার বন্ধুদের সাহায্যে বিভিন্ন কাজে যোগ দিয়েছে, টাকাও জমিয়েছে বেশ কিছু। দেশের এমন ছোটখাটো কাজে পুষবে না বিধায় পরিকল্পনা করেছে বড় দেশে যাওয়ার, কিন্তু বড় দেশে যাওয়ার জন্য ওর কাছে টাকা ছিল স্বল্প। তোর ফুফা ছেলের এমন অভিলাপ উদ্দীপনা দেখে নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রামের কিছু সংখ্যক জায়গা বিক্রি করে সেই টাকা তুলে দেন ছেলের হাতে। রিক্ত এতদিন তার বন্ধুর আত্মীয় স্বজনদের মাধ্যমেই সেটা ব্যবস্থা করছিল, কিন্তু যখন জানতে পারলো স্বয়ং তুই অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছিস, তখন সে পাগল পাগল হয়ে গেল। তার পুরো পৃথিবী ঘুরে গেল তুই নীরকে বিয়ে করেছিস শুনে। তোর আগের দিন সারা রাত ছেলেটা আমার পায়ের কাছে পড়ে কেঁদেছে, কিন্তু আমাদের এবার কি করা ছিল যেখানে তুই নীলকে বিয়ে করতে চাস? ওই দিনও তোর ফুফা আর আমি মিলে রিক্তে খুব বোঝাই, তোর আশা ছেড়ে দিতে বলি, কিন্তু ছেলে আমার হঠাৎ বড্ড নীরব হয়ে গেল।
ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমার এত সুন্দর ছেলের জন্য মেয়ের অভাব হবে না। তোর বিয়ে হয়ে গেল ঠিক, কিন্তু কোনো না কোনোভাবে ওকে ম্যানেজ করে নেব। কিন্তু বুঝতে পারিনি আমার এই পেয়ারা ছেলে বিয়ে দিনই তোকে কিডন্যাপ করে নেবে। নিল তো নিল, আমাদেরও কিছু বললো না, উল্টে তোর বাবা চাচাদের সাথে মিলে তোকে খুঁজতে লাগলো। রিক্তের আচরণে আমরা একটুও বুঝতে পারিনি ও তোকে কিডন্যাপ করতে পারে। 2 দিন পর যখন রিক্ত তোকে বাসায় নিয়ে আসলো, তখন সে নিজেই আমার কাছে স্বীকার করলো যে সে তোকে আটকে রেখেছিল। এই কথা শুনে তো তোর ফুপা চরম খেপে যান, রেখে গিয়ে জীবনে একটা থাপড় না দেওয়া ছেলের গায়ে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেললো। রিক্তের পিঠে এখনো তার বাবার দেওয়া বেল্টের আঘাত কালচে আছে। তোর সাথে অন্যায় করার জন্য তোর ফুফা আর আমি এগুলো বলে থাকতে পারবো না। কি করব, ছেলে তো, ওকে কষ্ট দেখলে নিজেরই কলিজা পুড়ে। রিক্তকে আটকে রেখে অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই, তবুও বলছি যদি পারিস ক্ষমা করে দিস। এতটুকু বলে রিক্তের মা নীরবে কাঁদতে লাগলেন। নিশি সীমাহীন আশ্চর্য হয়ে তার ফুপের মুখের দিকে চেয়ে আছে। যে অন্যায় করলো সে এতটুকু অনুতপ্ত হলো না। আর এদিকে ওরা অন্যায় না করেও নিশি দ্রুত তার ফুপির চোখের পানি মুছে দিয়েও নরম স্বরে বলল, কেঁদো না ফুপ্পি, তোমরা তো কোনো অন্যায় করনি, বরং ছেলের বউ করে আমাকে অপমান থেকে বাঁচিয়েছো। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, প্লিজ আর কেঁদো না। নিশির ফুপি টলমলে চোখ নিয়ে নিশির দিকে তাকালো, আহ্লাদি স্বরে বলল, আমার তো মেয়ে নেই, তোকে আমার মেয়ে ভাবতাম, এখন তো ছেলের বউ হয়েছিস। দেখিনিস আমরা এখন মামের মতো খুব আনন্দে দিন কাটাবো। গরিব বলে ভাবিস না তোকে কোনো অভাবে রাখবো। তোর স্বামী আর শ্বশুরকে দেখবি, তোর কোনো কিছু কমতি রাখবে না। নিশি আশ্চর্য কণ্ঠে বলল, কে গরিব ফুপ্পি? তোমরা গরিব হলে আমি কি? আমাদের যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তার সব কিছুই তো আমার বাবার, আমার কি? আমি তো তাহলে গরিব আল্ট্রা প্রো ম্যাক্স। নিশির কথার ভঙ্গিমায় রিক্তের মা হেসে ফেলল। নিশির কপালে আলতো চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, এইটা নিয়ে আর রাগ করে থাকিস না মা, যেটা হয়েছে সেটা হয়তো কপালে ছিল। এখন তুই না চাইলেও আমার রিক্তের বউ, সম্পর্কটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমার ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। নিশির কোনো কথা না বলে রিক্তের মায়ের বুকে চুপচাপ করে বসে রইল। রিক্তের মা চলে যাওয়ার পর নিশি কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ঘুম যখন ভাঙল তখন চারিদিকে তাকিয়ে দেখে রুমজোড়া মরিচ বাতির টিমটিম আলো জ্বলছে। রাত তখন কয়টা নিশির সঠিক জানা নেই, তবে বুঝতে পারছে এখন গভীর রাত। নিস্তব্ধ রাতে বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ, ঘর জুড়ে মম করছে তাজা ফুলের গন্ধ। নিশি হঠাৎই অনুভব করলো তার পায়ের উপরে খুব ভারী কিছু একটা পড়ে আছে। কি পড়ে আছে বোঝার জন্য আস্তে করে শোয়া থেকে উঠে বসলো। পায়ের উপর রিক্তকে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেল নিশি। ঘরের রং বেরঙের আলোয় রিক্তর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। সে একটি টুলে বসে নিশি 2 পায়ের উপরে মাথা রেখে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে। দেখতে ইনোসেন্ট লাগলেও নিশির মায়া হলো না। নিশি নড়ে চড়ে পা সরিয়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছে 2 পাই অবাস হয়ে আছে। রিক্ত কতক্ষণ ধরে এভাবে পায়ের উপর শুয়েছিল কে জানে। নিশি এবার অধিক নড়াচড়া শুরু করলো। নিশির নড়াচড়াতে রিক্তের ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। নিশি নিজের পা টান টান করে হাত দিয়ে ডলতে লাগলো। ইস, ঘুমানোর জন্য আর জায়গা পাসনি, আমার পা দুটোকেই পেলি। নিশির তিক্ত কথা শুনে রিক্ত ভ্রু কুঁচকে তাকালো। নিশি পা জমিয়ে ফেললো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। বাইরে থেকে ঝোড়ো হাওয়ার শব্দ আসছে। কি ব্যাপার, এত রাতে বাতাস চালিয়েছে? বৃষ্টি বৃষ্টি হবে নাকি? হঠাৎই রিক্তর ঘুম জড়ানো কণ্ঠে নিশির হুঁশ ফিরল। কি হয়েছে? হঠাৎ ঘুম থেকে উঠে পড়লি যে? খিদে পেয়েছে? কিছু খাবি? নিশি দুদিকে মাথা নাড়িয়ে না বলল। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে না, হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় বিদ্যুৎও চলে যেতে পারে। তুই বস, আমি মোম নিয়ে আসছি। নিশি দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, না যাস না, আমার একা একা ভয় করবে, কাউকে বল দিয়ে যেতে। এত রাতে কাকে পাবো? 2 মিনিটেরই তো ব্যাপার, যাচ্ছি আর নিয়ে আসছি, বস।
বলতে বলতে বিদ্যুৎ চলে গেল। গ্রামের এই এক সমস্যা, একটু বাতাস চালু হলে বিদ্যুৎ চলে যায়। রুম জুড়ে এখন তীব্র অন্ধকার, বাইরে ঝড়ের শব্দ, কেমন এক গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ভীষণ ভয় হতে লাগলো নিশির। নিশি হাত বাড়িয়ে রিক্তকে খুঁজতে লাগলো। রিক্ত, কোথায় তুই? আছি এখানেই। আমার ভয় করছে, তোর ফোনের ফ্ল্যাশটা জ্বালা না। চার্জ নেই আমার ফোনে, ফ্ল্যাশ জ্বলবে না, এভাবেই দাঁড়িয়ে থাক। এইভাবে কিভাবে দাঁড়িয়ে থাকবো? ভয় করছে তো। তুই কোথায়? নিশির কথায় রিক্ত যেন নিশির একটু কাছে এসে দাঁড়ালো। নিশি হাত বাড়িয়ে রিক্তের কোমর অংশটাকে টি শার্ট খামচে ধরলো। একটু আলোর ব্যবস্থা কর না। কেন? আমার তো এইভাবেই ভালো লাগছে। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। আই ওয়ন্ট মাইন্ড। রেগে নিশি রিক্তের টি শার্ট ছেড়ে দিল, কিন্তু রিক্তকে ছেড়ে দিয়ে এবার তার আরও ভয় হতে লাগলো। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ হলো। অন্ধকারের এই নিস্তব্ধ ভীতু পরিবেশ শব্দটা যেন আরও ভীতু শোনালো। এবার নিশি নিজে থেকে এসে রিক্তের পাশ ঘেঁষে দাঁড়ালো। রিক্ত বোধহয় একটু হাসলো, নিশিকে এক হাতে পেঁচিয়ে ধরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো এখানেই। নিশু কিছু না বলে শুধু ঢোক গেল। দরজায় এখন আরো জোরে জোরে করাঘাত হচ্ছে। রিক্ত নিশিকে নিয়েই দরজার কাছে আসলো। দরজা খুলতেই দেখলো জয় দাঁড়িয়ে আছে। তার হাতে মোটাসোটা 2-3টে মোম, সাথে দেশলাইও আছে। জয় এগুলো রিক্তর হাতে দিয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। মা এগুলো পাঠিয়েছে তোমাদের দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাতে বিদ্যুৎ আসার সম্ভাবনা খুবই কম। রিক্ত জয়ের হাত থেকে মোমগুলো নিল, সাথে সাথেই জ্বর দৌড় দিয়ে চলে গেল। এই মাটির ঘরটা রিক্তদের টিনের ঘরের থেকে বেশ অনেকটাই দূরে। রিক্ত মোমগুলো নিয়ে দরজা আটকে ছোট্ট টেবিলটার কাছে আসলো। নিশিও তার পিছু পিছু গেল। দেশলাই জ্বালিয়ে মোমবাতি লাগাতেই হালকা হলদেটে আলোয় পুরো ঘরটা ছড়িয়ে পড়ল। নিশি শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। ভীতিটা এবার একটু হলেও কমেছে। টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শুনতে মন্দ লাগছে না নিশির। হঠাৎই দেখলো রিক্ত পকেট থেকে ফোন বের করে খাটে শটান হয়ে শুয়ে পড়ল। এক হাত ঘাড়ের নিচে ভাঁজ করে রেখে অপর হাতে ফোন টিপছে। এটা দেখে ভীষণ অবাক হলো নিশি। এটা কি হলো? তুই না বললি তোর ফোনে চার্জ নেই, তাহলে এখন কি করে টিপছিস? রিক্ত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বলেছি, বললে যে কথাটা সঠিক হবে আর তোকে বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। রাগে ক্ষোভে শরীর জ্বলে উঠল নিশির। একে আল্লাহ কি দিয়ে বানিয়েছে কে জানে। তেতে উঠে বলল, তাহলে তো তুই আমাকে ভালোবাসিস সেটাও সঠিক নয়, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে এমনও কোনো কথা নেই। রিক্ত ফোন রেখে হাঁচকা টানে নিশিকে তার বুকে নিয়ে ফেলল। কোমরে এক হাতে শক্ত করে চেপে ধরে অপর হাতে নিশির গাল রেখে বলল, এটা সঠিক প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বল। রিক্তের এত নিকট এসে নিশির হৃদস্পন্দন বেড়ে গেল। ঘন ঘন শ্বাস ফেলে বলল, কিচ্ছু করতে হবে না, আমাকে ছাড়। রিক্ত ছাড়ল না, বরং নিশিকে বিস্ফোরিত করে দিয়ে গালে গভীর করে একটা চুমু বসালো। নিশি ঘাবড়ানোর স্বরে বলল, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিক্ত। নিশিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিক্ত নিশিকে তার নিচে ফেলে একদম বিছানার সাথে পিষে ধরল। বাড়াবাড়ি তো সবসময়ই করি, শেষবার না হয় আর একটু বাড়াবাড়ি করে যেতে দে। নিশি ছটফট করতে করতে বলল, শেষবার মানে? রিক্ত নিশির মুখে একটা ফু দিয়ে কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আগামী 2-3 মাসের মধ্যে কুয়েত চলে যাচ্ছি। প্রতিষ্ঠিত না হয়ে ফিরব না। যাওয়ার আগে এমন কিছু করে যেতে চাই যেন তুই আমার থেকে পালাতে না পারিস। মানে একটা বেবি চাই আমাদের, যেটার প্রসেসিং আজ এই মুহূর্ত থেকে শুরু। আজকের পর হয়তো তুই আমাকে আরও বাজে ভাবতে পারিস, কিন্তু এটা ছাড়া তোকে আটকে রাখার জন্য আমার কাছে আর কোনো অপশন নেই। আই এম সরি। সবাই তো নায়কই হয়, আমি না হয় ভিলেন হলাম। এই বলে রিক্ত নিশির গলায় মুখ ডোবালো। অজস্র চুমু দিতে লাগলো সেখানটায়। নিশি কুকড়ে উঠল। কি হচ্ছে বোধগম্য হতেই রিক্তকে উপর থেকে সরাতে চাইল নিশি। কথা বলার জন্য গলায় জোর পাচ্ছে না। রিক্ত নিশির বুকের উপরে থেকে ওড়না সরিয়ে ফেলল। কামিজের ফাঁক দিয়ে উন্মুক্ত ফেটে হাত রাখলো। নিশির চোখে পানি টলমল করছে। বেচা কণ্ঠে বলল, কি করছিস রিক্ত? এরপর থেকে তুই আমার চোখে আরো নিচে নেমে যাবি। নামতে দে। তোকে নিজের কাছে রাখার জন্য আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতেও প্রস্তুত।
রিক্তের গায়ের টি শার্টটা খুলে ফেলল। তারপর উত্তপ্ত স্পর্শ বিচরণ করতে লাগলো নিশির সর্বাঙ্গে। নিশি থেকে কেঁপে উঠছে। রিক্তকে বাধা দিয়েও কোনো লাভ হচ্ছে না। সে খুব জেদি, মানছে না। আজকের পর হয়তো নিশি রিক্তকে আরো বেশি করে ঘৃণা করবে, কিন্তু তাতে কি? রিক্তের যেন নিশিকে কষ্ট দিয়েই শান্তি। নিস্তব্ধ রাত, বাইরে অধিক বৃষ্টির শব্দ, ঘরে ঠান্ডা পরিবেশ, ফুলের সুবাস। প্রকৃতিও যেন আজ রিক্তের সঙ্গ দিয়েছে। নিশির এতটা গভীরে এসে রিক্ত আরো উন্মাদ হয়ে গিয়েছে। তার স্পষ্ট আগের তুলনায় অধিক গভীর হয়েছে। নিশি কাঁদছে, প্রচুর কাঁদছে। ব্যথার তাড়নায় রিক্তের পিঠ বাহু খামছে, ঝাঁঝরা করে ফেলেছে। তাও রিক্তের কোনো হুঁশ নেই। সে নিজেকে সামলাতে অপারগ। ভোর রাত, গায়ে চাদর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নিশি। রিক্ত নিশিকে পেঁচিয়ে ধরে মাথা চুল হাতে বুলাচ্ছে। নিশিকে শান্ত করতেই চাইছে, কিন্তু নিশি শান্ত হচ্ছে না। বারবার ঠেলে তার হাত চুল থেকে সরিয়ে ফেলছে। সর এখান থেকে, তুই খারাপ, খুব খারাপ, ভীষণ খারাপ। রিক্তর গলার স্বর অত্যন্ত কোমল। সে নরম স্বরে বলল, ওকে আমি খারাপ, দুনিয়ার সবার থেকে খারাপ আমি। থাম এখন। তোকে আমার থেকে সরতে বলছি, ঘেন্না হচ্ছে তোকে আমার। রিক্ত সরে নেয়, বরং নিশিকে তার বুকে গভীর করে জড়িয়ে ধরল। ঘৃণা করতে করতে এক সময় ভালোবেসে যাবি, ব্যাপার না। রিক্তের উন্মুক্ত বুকে মাথা থেকে আছে নিশি। নিশি ধস্তাধস্তি শুরু করেছে। গায়ে এক চুলও শক্তি নেই। এতক্ষণ কোমল থাকলেও রিক্তের স্বর এবার গম্ভীর শোনালো। ঘুমা, সকাল হতে দেরি আছে। নিশি দাঁত কিরমির করে বলল, সারা গা জ্বলে যাচ্ছে আমার, কি করে ঘুমাবো? ঠিক হয়ে যাবে সকালে। নিশি তাও নড়াচড়া করছে। রিক্ত এবার নিশির হাত পা সমেত শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন নড়তে না পারে। এক সময় মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো। নিশি আরাম পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। 1 মাস পর ডাক্তারের চেম্বারে বসে আছে নিশি, পাশেই রিক্ত। হাতে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট, স্পষ্ট নেগেটিভ লেখা, যা দেখে রিক্তের মনটা ভেঙে গেল। এই মাসে 2-3 বারের উপরে প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছে নিশি, প্রতিবারই ফলাফল শূন্য। গ্রাম থেকে শহরে এসেছে প্রায় 15 দিনের উপরে হবে। ঋতু খুব করে চাইছে একটা বেবি নিতে, কিন্তু নিশি চাইছে না, যার জন্য এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে নিয়ে আসে রিক্ত নিশিকে। প্রতিবারই নিশি রিক্তের সাথে প্রচুর রাগারাগি করে। চেম্বার থেকে বের হয়ে এবারও করতে লাগলো। কি পেয়েছিস তুই আমাকে? 2 দিন পর পর ডক্টরের কাছে নিয়ে আসিস। আমি বলছি না আমার বাচ্চা চাই না। রিক্ত কথা বলছে না, চোখ মুখ গম্ভীর করে রিক্সায় এক পাশে বসে আছে। নিশি তার মতো রাগ দেখিয়েই যাচ্ছে। হঠাৎ রিক্ত নিশির দিকে তাকালো, নিশিকে স্তব্ধ করে দিয়ে বলল, তুই কি পিল খেতি? সাথে সাথে কথা বন্ধ হয়ে গেল নিশির। গলা অটোমেটিক শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে। ঘাবড়ানো সুরে বলল, কি বলছিস? পিল খেতে যাব কেন? রিক্তের চোখ লাল, কণ্ঠে স্পষ্ট ক্রোধ। সত্যি করে বল। নিশি শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছল, ভয় লুকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পিল খাবো কেন? আমাকে কে পিল এনে দেবে? তুই তো বাইরে যেতে দিস না। তোতলাচ্ছিস কেন তাহলে? নিশির এবার ভয় হতে লাগলো। মিথ্যা বললে নিশি সব সময় তোতলায়, আর সেটা রিক্তর সামনে, যার জন্যে রিক্ত অনায়াসে নিশির মিথ্যাটা ধরে ফেলে। এবারও তার ব্যতিক্রম হলো না। আকাশ চুম্বি রাগ নিয়ে রিক্ত নিশির হাত চেপে ধরল। রিক্সা গন্তব্যস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত ধরেই রাখলো। বাড়ির সামনে আসতেই রিক্ত ভাড়া মিটিয়ে নিশিকে টেনে হিচড়ে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো। নিশি তো ভয় কাঁপছে, কি হবে ভাবতেই আত্মা শুকিয়ে যাচ্ছে ওর। ড্রয়িং রুমে রিক্তের মা ছিল। নিশিকে এভাবে টেনে নিয়ে যেতে দেখে সেও পিছু পিছু ছুটে আসলো। ঘরে এসে রিক্ত নিশির হাত ছেড়ে দিল। পুরো ঘর তছনছ করে কিছু একটা খুঁজতে লাগলো। রিক্তের মা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি খুঁজছিস এভাবে? রিক্ত উত্তর না দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলের বিছানা, আলমারি, প্রতিটি ড্রয়ার এলোমেলো করে ফেলেছে। অবশেষে তোষকের নিচ থেকে পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত জিনিসটি, যা দেখে আগুনের ঘোলা থেকে হয়ে নিশির সামনে এসে দাঁড়ালো রিক্ত। ওষুধগুলো দেখিয়ে বলল, এগুলো কি? এগুলো কি? রিক্তের কথা শুনে নিশি ভয় পাচ্ছে। শাড়ির আঁচল চেপে ধরে মাথা নত করে আছে। রিক্ত এবার হুঙ্কার ছাড়লো। কি হলো, কথা বলছিস না কেন? রিক্তের হুঙ্কারে নিশি সহ পুরো ঘরই মনে হচ্ছে কেঁপে উঠল। নিশি কাঁপা স্বরে বলল, আমি বেবি চাই না।
নিশির কথায় মাঝে মধ্যেই ঠাস করে একটা চর বসিয়ে দিল রিক্ত। তার সামলাতে না পেরে একেবারে ফুপির উপরে গিয়ে পড়ল নিশি। রিক্তের মা নিশিকে আঁকড়ে ধরতেই নিশি ডুকরে কেঁদে উঠল। তিনি নিশির চর দেওয়া কালে হাত বুলিয়ে, এই ছেলে, তুই আমার ভাইকে মারছিস কেন? তোমার ভাইজিকে বলো, সে এত সাহস কোথায় পেল? ছোট মানুষ না বুঝে করে ফেলেছে, তাই বলে তুই গায়ে হাত তুলবি? ছোট মানুষ হলে এমন একটা কাজ কি করে করলো, তাও আমার থেকে লুকিয়ে? তোকে দেখিয়ে করলে তুই বুঝি ওকে আস্ত রাখতি? সবে বিয়ে হয়েছে, এখনই কিসের নানি দাদির মতো বাচ্চা বাচ্চা করছিস? বছর 6 মাস যাক, এরপরে না হয়। উফ মা প্লিজ, তুমি আর ওকে মাথায় উঠিও না, যাও ঘর থেকে, আমার ওর সাথে কথা আছে। এই কথা শুনে নিশি রিক্তের মাকে আরো জোরে চেপে ধরল। মাথা দুদিকে নাড়িয়ে তাকে যেতে নির্দেশ করছেন নিশি। রিক্তের মা বুঝলো নিশিকে চেপে ধরে বলল, আমি যাব না কোথাও, তুই যা এখান থেকে, মাথা ঠান্ডা করে ফিরিস। মেয়েটার গালটার কি অবস্থা করেছিস, বদমাশের বাচ্চা। রিক্ত খেপে ঔষধগুলো হাতে নিয়েই চলে গেল। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নিশি। এই নিয়ে দ্বিতীয়বার থাপড় মেরেছে রিক্ত ওকে। রিক্তের শক্ত হাতের চরগুলো এত ব্যথা লাগে যে একেবারে গাল জ্বলে যায়। মারে তো মারে, একটু আস্তে করেই তো মারতে পারে তো নাকি? নিশি ফুপে নিশির গালে বরফ ঘষে দিতে দিতে বলল, জানিস তো ওর জিদ বেশি, কেন রাগিয়ে দিস? এমন একটা দুঃসাহস না দেখালে কি চলছিল না? আর সে যে আমার সাথে বারবার বাজে ব্যবহার করে, সেটা দেখো না। বকা দিলাম তো, তোর সামনেই না দিলাম, এখন আমি কি ওই দামড়া ছেলেটার গায়ে হাত উঠাবো? কিচ্ছু করতে হবে না তোমাদের, আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসো। হ্যাঁ, এই অপরাধে ওরা বাপ ছেলে মিলে আমাকেও আমার বাপের বাড়িতে রেখে আসুক। নিশি ফিক করে এসে দিল। তাহলে তো ভালোই হবে, দুজনের বাপের বাড়ি যেহেতু এক, সানন্দে দিন কাটিয়ে দেব। ঘুমের মধ্যে কারোর উত্তপ্ত স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল নিশির। কোনো মতে চোখ মেলে তাকিয়ে দেখে রিক্ত তাকে পেঁচিয়ে ধরে গলায় নাক ঘষছে। এতদিন রিক্তের সাথে থাকলেও ওর প্রতি রাগ এক বিন্দু কমেনি নিশির। আর আজকে যেটা করেছে সেটার জন্য তো ওর নামই শুনতে পাচ্ছে না নিশি। অন্ধকার রাত, ঘরের জানালা খোলা, থালার মতো চাঁদ উঠেছে আজকে আকাশে। সে চাঁদের আলো তাদের ঘরে জানলা ভেদ করে পুরো ঘর ছড়িয়ে পড়েছে। হালকা মৃদু বাতাসে ঘরের সাদা পর্দাগুলো উঠছে। রিক্ত রেগে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সারাদিন আর বাড়িতে আসেনি। নিশিও ওর জন্য অপেক্ষায় থাকেনি, চুপচাপ কাজ সেরে ঘরে এসে শুয়ে পড়েছে। সব সময়ই রাত করে বাড়ি ফেরে রিক্ত, মাঝে মধ্যে একটু আগেও ফিরে। তখন আবার উঠে নিশিকেই ওর জন্য খাবার বেড়ে দিতে হয়। রিক্তের চুল টেনে দিতে হয়, মাথা টিপে দিতে হয়, শাওয়ার নিলে তোয়ালে পোশাক রেডি করেও দিতে হয়। আর যদি নিশি ঘুমিয়ে থাকে তাহলে নিজেই ফ্রেশ হয়ে এসে নিশির উপরে এসব অত্যাচার করে, তাকে ঘুম থেকে জাগাবে। নিশি ঘুমে ঢলে পড়লে গেলেও উঠে রিক্তকে খাবার দিতে হবে। বিয়ের 1 মাস ধরে এই অত্যাচার সহ্য করে আসছে নিশি। ওঠ, খাবার দে। রিক্ত এমনভাবে বলল যেন নিশি ওর কয় জন্মের লক্ষ্মী বউ, তাদের মধ্যে সবকিছুই স্বাভাবিক। নিশিকে যে আজ 440 ভোল্টের একটা থাপ্পড় মেরে গেল সেটা যেন বেমার লোম ভুলে গেল রিক্ত। তবে সে ভুলে যাক, নিশি তো মনে রেখেছে, এটাই যথেষ্ট। যতদিন পর্যন্ত এই থাপ্পড়ের দাগ আর ব্যথা তার গালে থাকবে ততদিন পর্যন্ত নিশি মনে রাখবে। নিশিকে উঠতে না দেখে রিক্ত ধমক দিল, কি হলো, উঠছিস না কেন? নিশি অন্যদিকে মুখ করে শুয়েই আছে, কিছুই শোনেনি, এমন একটা ভাব নিয়ে চোখ বুজে আছে। রিক্ত আবারও বলল, দেখ নিশি, সারাদিন কিছু খাইনি, প্রচুর খিদে পেয়েছে, তেরামি রেখে খাবার দে। পারবো না, যার খাবার সে নিয়ে খাক গিয়ে। তুই উঠবি না? না, আমি ঘুমাবো। বের করছি তোর ঘুম। এতটুকু বলেই রিক্ত নিশিকে বিছানা থেকে টেনে তুলে পাজা কোলা করে উঠিয়ে নিল। নিশি কোনো রিয়াকশন দেওয়ার আগে রিক্ত নিশিকে নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে যেতে লাগলো। নিশির সাথে কি হতে যাচ্ছে বুঝতে পেরে নিশি এক প্রকার চিল্লিয়ে উঠল। রিক্তের কোল থেকে নামার জন্য যুদ্ধ শুরু করলো। রিক্ত বাঁকা কণ্ঠে বলল, এখন ঘুম পাচ্ছে না? আমার সাথে শাওয়ার নিলে ঘুম কোথায় যাবে টেরও পাবি না। না, আমি এখন মরে গেলেও শাওয়ার নিব না, আমাকে নাম। কেন? তেরামি করার সময় মনে থাকে না? তুই এখন এই মুহূর্তে আমার সাথে শাওয়ার নিবি, আমিও দেখব তোর চোখে কত ঘুম। রিক্ত, রিক্ত প্লিজ।
বলতে বলতে রিক্ত নিশিকে ওয়াশরুমে নিয়ে এসে পড়ল। নিশিকে কোল থেকে নামিয়ে ঝর্ণা ছাড়তে যাবে তখনই নিশি ছুটে পালাতে চাইল, কিন্তু রিক্ত টাইট করে ধরে রাখলো। নিশি কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ রিক্ত, আমাকে এখন ভেজাস না, আমি খাবার বাড়ছি তোর জন্য। রিক্ত রাগী কণ্ঠে বলল, বাড়তে হবে না, আমার খাবার মোট চলে গেছে। আমি খাইয়ে দিব। রিক্ত ভ্রু উঁচিয়ে তাকালো। সত্যি? নিশি উপর নিচে মাথা নাড়ালো। যা, খাবার বার, ফ্রেশ হয়ে আসছি। নিশি ছুটে পালালো। রাত 2টো তো হবেই। নভেম্বর মাসের শেষ দিক, এমনিতেই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় এত রাত করে শাওয়ার নিলে নিশিকে পাওয়া যেত কিনা সন্দেহ আছে। রিক্তকে ইচ্ছা মতো বকতে বকতে নিশির শাড়ির আঁচল কোমরে বেঁধে খাবার গরম করতে লেগে পড়ল। শয়তান, অসভ্য, ইতর, বদমাস, ডেইলি আমাকে এইভাবে জ্বালাবে। কালকে সকালেই বাবার বাড়িতে চলে যাব আমি। নিশিও খাবার গরম করে টেবিলে রাখতে রাখতে রিক্ত গোসল করে এসে পড়ল। হাতে টাওয়ালটা নিশির মুখের উপর ছুঁড়ে মেরে চেয়ার টেনে বসলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো নিশি। তা কিরমির করিয়ে রাগটা কন্ট্রোল করে প্লেটে রিক্তের জন্য খাবার বেড়ে দিল। সবকিছু সামনে গুছিয়ে ঠিকঠাক করে রেখে নিশি চলে যেতে নিবে, তখনই রিক্ত ওর হাত টেনে ধরল। নিশি ভ্রু কুঁচকে তাকাতেই বলল, ওয়াশরুমে কি বলেছিলি ভুলে গেছিস? অবশ্য তোর ভুলে যাওয়ার বদঅভ্যাস আছে, ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই তখন বলেছিলি আমাকে খাইয়ে দিবি, এখন না খাইয়ে কোথায় পালাচ্ছিস? নিশির রাগে গা গজগজ করছে। হাত ধুয়ে রিক্তকে খাওয়াতে লাগলো। অসভ্যটা ইচ্ছে করে করে আমার হাতের আঙুলে ওই ঠোঁট ছুঁয়ে খাবার মুখে নিচ্ছে। মুখ বুজে এমন তৃপ্তি করে খাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে। ওর ঠোঁট দুটো আমার আঙুলে ছুঁয়ে দিতেই গা শিরশির করছে, আমার শরীরের পশম সব দাঁড়িয়ে যাচ্ছে। বেশ সময় নিয়ে আস্তে ধীরে খাবার খাচ্ছে রিক্ত। রাগে শরীর জ্বলে গেলেও কিচ্ছু বলতে পারছি না। অন্য সময় হলে তো ঠিকই খেয়ে দ্রুত উঠে যায়। আজ আমার হাতে খাচ্ছে বলে ইচ্ছে করে এমন দেরি করছে। সব আমাকে বিরক্ত করার ধান্দা, জানি তো আমি। খাবার টাবার সব যেভাবে ছিল ওভাবেই গুছিয়ে রেখে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল নিশির। ঘরে এসে দেখে রিক্ত বিছানায় আজ শোয়া হয়ে ফোন টিপছে। নিশিকে এতটাই ঘাটিয়েছে যে এখন নিশির নিজেরই শাওয়ার নিতে ইচ্ছা করছে। নিশিকে দেখে রিক্ত এক পলক তাকালো, এরপর পুনরায় ফোনে মনোযোগ দিয়ে বলল, ফকির নিয়ে একটু এদিকে আয় তো। এই মুহূর্তে রিক্তের এই ডাকটা শুনে নিশির শরীরটা যে কি পরিমাণ রিড়ি করছে তা বলে বোঝানো সম্ভব নয়। নিশি কটমট চোখে তাকিয়ে বলল, আমার নাম নিশি, জাস্ট নিশি। নিশির রাগ দেখে রিক্ত জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, আচ্ছা ঠিক আছে, তোকে আর ওইসব নামে ডাকবো না, এখন এদিকে আয়, স্বামীর সেবা কর। পা দুটো বড্ড ম্যাজ ম্যাজ করছে, একটু টিপে দে তো। নিশি ভিতর দিয়ে রাগ কিলবিল করলেও মুখে প্রকাশ করলো না। সুন্দর একটা হাসি দিয়ে বলল, এক্ষুনি দিচ্ছি। রিক্ত চোখ বড় বড় করে তাকালো। নিশি এত সহজে রাজি হয়ে যাবে হয়তো রিক্ত বুঝতে পারেনি। নিশি মেকি হেসে রিক্তের কাছে গেল, পা দুটো সুন্দর করে বিছিয়ে যত সহকারে টিপতে লাগলো। নিশির দৃষ্টি রিক্তের পায়ের উপরে থাকলেও রিক্তের দৃষ্টি সম্পূর্ণ নিশির মুখের উপরে। কি যে দেখে এত, প্রায় 10 মিনিট ধরে নিশি রিক্তের পা টিপছে। এরই মাঝে একটা কথাও বলেনি, কিন্তু নিশি যেটার জন্য এত ভদ্র সাজলো সেটা না বলে কি করে, তাই ধীর স্বরে রিক্তকে ডাকলো। রিক্ত, শুনছিস? বল। আমি কালকে বাবার বাড়িতে যাব। আচ্ছা। নিশি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, এই যাওয়া আধা ঘন্টার মধ্যে এসে পড়ার যাওয়া না, আমি ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকতে চাই। রিক্ত ফট করে উঠে বসলো। নিশির সামনে থেকে পাগুলো সরিয়ে নিয়ে বলল, অসম্ভব। নিশি চেহারায় কাঁদো কাঁদো করে বলল, কেন? যাই না। রিক্ত চোখ রাঙিয়ে বলল, একদম ন্যাকামি করবি না। আমিও তো বলি, হঠাৎ এত সভ্য হয়ে গেলি কি করে? মনে মনে তাহলে এই ছক করছিলি? নিশির এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই সবসময় এরকম করিস, আমি যাবই, তোর কি? আজকের থাপ্পড়টা ভুলে গেছিস? কানের নিচে এমন একটা দিব যে আধা ঘন্টার জন্য যাওয়াও ভুলে যাবি। নিশি এবার জোরে জোরে ফুপাতে লাগলো। চোখের পানি গাল বেয়ে পড়ছে আর হাতে উল্টো পিঠ দিয়ে মুছে ফেলেছে। রিক্তকে বড্ড বিরক্ত দেখালো। নিশিকে এক ধমক দিয়ে বলল, কান্না ছাড়া আর কিছু বুঝিস তুই? অনেক রাত হয়েছে, লাইট অফ করে আয়, ঘুমাবো। নিশি কিছু করতে না দেখে রিক্ত নিজেই উঠে লাইট বন্ধ করে ড্রিম লাইট চালিয়ে এলো। বালিশে শুয়ে নিশিকেও হাঁচকা টানে তার বুকে নিয়ে ফেলল।
এক হাতে মাথায় হাত বোলাতে বোলাতে অপর হাতে নিশির চোখের পানি মুছে দিয়ে বলল, ঘুমা। রিক্তের সফট ব্যবহারে নিশি এবার শব্দ করেই কাঁদতে লাগলো। অভিমানী সুরে বলল, তুই সবসময় আমাকে মারার হুমকি দিস, বকিস, ধমক দিস। তোর থাপ্পড় খেয়ে এখনো আমার গলা ব্যথা করছে। রিক্ত নিশির সেই গালে গভীর করে চুমু বসালো। অন্যায় করেছিস তাই শাস্তি পেয়েছিস। তোকে তো আরও কিছু করা উচিত ছিল, কিন্তু মার জন্য বেঁচে গেলি। তবে তোর রাগটা আমি অন্য কারোর উপর ঝেড়ে ফেলেছি। নিশির চোখ ছোট ছোট করে তাকালো। মানে কাকে কি করেছিস তুই? তোর এক্স নিলয়ের সাথে দেখা হয়েছিল আজকে। এমনিতেই মাথা গরম ছিল, এই বেটা এসে আবার উল্টাপাল্টা কথা বলে আরও মাথা গরম করে দিল, তাই একটু উত্তম মাধ্যম দিয়েছি। কি? ও ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে, শুধু সামনের পাটি থেকে দুটো দাঁত পড়ে গেছে। নিশির আশ্চর্য হওয়ার সীমানা রইল না। আর কত আশ্চর্য হবে সে। রিক্ত নিশিকে সান্ত্বনা দিয়ে বলল, আরে তুই এত আশ্চর্য হচ্ছিস কেন? ওর বাপের টাকা আছে, বিদেশ থেকে দাঁত এনে লাগিয়ে ফেলবে, ডোন্ট ওয়ারি। তুই আসলে কি দিয়ে তৈরি বলতো? বেচারার এমন বাজে অবস্থা করে বাড়িতে এসে বউকে বুকে নিয়ে শুয়ে আছিস। তাহলে কি ওকে কোলে করে নিয়ে আদর করব? ওই বাস্টার্ডের সাহস হয় কি করে তোকে নিয়ে বাজে কথা বলার? শুধু তো দাঁত ভেঙেছি, রাকিবরা না থাকলে পুরো ওকেই ভেঙে গুড়িয়ে দিতাম। নিশি একের পর এক শুকনো ঢোক গিলতে লাগলো। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। পরদিন সকাল সকাল নিলয়ের বাবা মা নিলয়কে নিয়ে রিক্তদের ফ্ল্যাটে এসে হাজির। নিশি তার ফুপির সাথে রান্নাঘরে সকালের নাস্তা রেডি করছিল। নিলয়ের বাবা মায়ের ঝগড়ুটির রূপ দেখে তার চুপ বনে গেল নিশি। রিক্তের মা সন্দিহান হয়ে দাঁড়িয়ে থাকলেও নিশি বুঝে গেছে ওদের এখানে আসার কারণ। নিলয়ের হাতে পায়ে মুখেও ব্যান্ডেজ। নিলয়ের মা এসে চেঁচামেচি শুরু করলেও, কোথায় কোথায় এই বাড়ির বদমাস ছেলেটা কোথায়? নিলয়ের মায়ের চিৎকার শুনে রিক্তের মা দ্রুত রান্নাঘর থেকে বের হলো। ঘরের ভিতরে রিক্তের বাবাও ছিল, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে তিনি ছুটে আসলেন। নিশি ভয়ে কাঁপছে। নিলয়ের বাবারা বিত্তশালী লোক, যদি কোনো কেস টেস করে দেয় সহজে ছুটানো মুশকিল। রিক্তের বাবাকে দেখে নিলয়ের মায়ের পাশাপাশি এবার নিলয়ের বাবাও চেঁচামেচি শুরু করলো। এই যে বেন সাহেব, আপনার ছেলের সমস্যা কি? আমার ভদ্র ছেলেটাকে এইভাবে মারতে মারতে আধমরা করে ফেলেছে কেন? রাস্তাঘাটে কি ছেলেকে মারামারি করতে পাঠান? রিক্তের বাবা নিলয়কে দেখে বিস্মিত কণ্ঠে বললেন, ওকে এভাবে রিক্ত মেরেছে? এবার নিলয়ের মা চেঁচিয়ে উঠল, নয় তো কি, আমার ভোলা ভালা সহজ সরল ছেলেটা রাস্তায় একা পেয়ে যেভাবে পেরেছে সেভাবে মেরেছে। মারতে মারতে দুটো দাঁত ফেলে দিয়েছে। ওই ছেলে, ওই তুই মানুষ না জানোয়ার? রিক্তকে জানোয়ার বলার রিক্তের মা ফুঁসে উঠল। ভদ্রভাবে কথা বলুন বেআইন। এমনি এমনি আমার ছেলে আপনার ছেলেকে কেন মারবে? সে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। ছেলের হয়ে সাফাই গাইবেন না বলে দিচ্ছি। কথায় কথায় লেগে গেল তুমুল ঝগড়া। নিলয়ের মা এমনিতেই ঝগড়ুটে মহিলা। রিক্তের বাবা আর নিলয়ের বাবা কখন থেকে ওদের ঝগড়া থামানোর জন্য বলছে, কিন্তু কে শুনে কার কথা? নিশি এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিশির পাশেই জয়। সে নিলয়ের মাকে এভাবে রিক্তের মায়ের সাথে লাগতে দেখে বারবার প্রতিবাদ করতে চাইছে। নিশিও হাত ধরে আটকে রেখেছে। রুমে বেঘরে ঘুমাচ্ছিল রিক্ত। বাইরে থেকে এত শোরগোল শুনে সেও ঘুম থেকে ভেঙে উঠে আসলো। গভীর স্বরে বলল, কি হয়েছে? এত চেঁচামেচি কেন বাড়িতে? রিক্তকে দেখে নিলয়ের মা তেলে বেগুনে জ্বলে উঠল। রিক্তের মাকে রেখে ভদ্র মহিলা এখন রিক্তর দিকে তেড়ে গেছে। এই ছেলে, আমার ছেলেকে এভাবে মেরেছিস কেন? আপনার ছেলে যে খুব সাধু, এই জন্য। হ্যাঁ সাধুই তো। তোকে কি করেছে হ্যাঁ আমার ছেলে? তুই কেন মেরে আমার ছেলের দুটো দাঁত ফেলে দিবি? সে আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলেছে। ও তাহলে সবকিছু এই কালনাগিনীর জন্য? এই কালনাগিনীর জন্য আগেও আমার ছেলে মার খেয়েছে। ওকে তো আমি। নিলয়ের মা এতটুকু বলে নিচের দিকে তেড়ে আসতে নিলে রিক্ত ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল, খবরদার, ওর দিকে এক পা এগিয়েছেন তো আপনার পা আর পায়ের জায়গায় থাকবে না। রিক্তের হুঙ্কার শুনে নিলয়ের মায়ের সাথে নিলয়ের বাবারও কেঁপে উঠল। বাড়ির মেন দরজায় এতক্ষণে আশেপাশে ফ্ল্যাটের মানুষজন ভিড় জমে গেছে। নিলয়ের বাবাও রিক্তের বাবাকে এটা সেটা বলে কথা শোনাচ্ছে। ওরা নাকি কাল রাতেই পুলিশ কেস করত, কেবল আত্মীয় বলে ছেড়ে দিয়েছে।
রিক্তের বাবাকে এত হুমকি ধমকি দিয়ে কথা বলছে যে রিক্ত আরও রেগে গেল। নিলয়ের বাবাকে কিছু বলতে যাবে কিন্তু নিজের বাবার জন্য পারল না। ঘটনাটা বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে বিধায় রিক্ত নিলয়ের দিকে চোখ লাল করে তাকালো। হুঁশিয়ারি কণ্ঠে বলল, তুই যদি এই মুহূর্তে তোর বাবা মাকে নিয়ে এখান থেকে না যাস, আই সোয়ার আমি তোর সব লিংক ভাইরাল করে দিব। নীলাকে দেখা গেল প্রচুর ভয় পেতে। এইসব অটোমেটিক ঘামতে শুরু করলো। এক প্রকার হাতে পায়ে ধরে সে তার বাবা মাকে এখান থেকে নিয়ে চলে গেল। নিলয়ের বাবা মা চলে যেতেই রিক্তের বাবা গিয়ে ঘরের মেন দরজা বন্ধ করে দিল। প্রচণ্ড ক্ষেপে রিক্তর দিকে তেড়ে এসে জিজ্ঞাসা করলো, তুই কি আমাদের বাড়িঘরে থাকতে দিবি না? তোর জন্য কি রাস্তাঘাটে বেরও হতে পারবো না? ওই ছেলেকে এমনভাবে মেরেছিস কেন? ছোটো আছিস এখনো যে তোর জন্য বাড়িতে নালিশ আসে? রিক্ত কোনো কথা বলছে না। রিক্তের বাবা বেশ কিছুক্ষণ রিক্তের উপরে চেঁচামেচি করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। নিজের বাবার মুখের উপরে রিক্তকে একটা কথাও বলতে দেখা গেল না। সে চুপচাপ বাবা যা বলেছে শুনে গেছে। রিক্তের বাবা চলে যেতেই রিক্তের মা বকাবকি শুরু করলো, কিন্তু রিক্ত তার মায়ের কথা কানে না তুলে ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এবার রিক্তের মাও রেগে মেগে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। নিশি আর জয় দর্শকের মতো শুধু ওদের কাহিনী দেখে গেল। সকালের নাস্তাটা আর করাই হলো না ওদের। বেশ কিছুদিন চলে গেল। ওই দিনের পর আশেপাশের মানুষের সাথে দেখা হওয়ার যেন দায়িত্ব হয়ে গেছে নিশির। নিশি শপিংয়ে বের হয়েছিল আজকে তার ফুপির সাথে। ফেরার পথে কিছু মানুষ নিশির দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল নিশি কোনো মঙ্গল গ্রহের প্রাণী। কি গো, এমন মেয়েকে কেন ছেলের বউ করেছো? এমনিতেই ছেলের থেকে শুনলাম মেয়ের বয়স বেশি, নাকি ভাইয়ের মেয়ে বলে নিজে ছেলের সাথে বিয়ে দিয়ে দোষ ঢাকতে চাইছো? কেউ কেউ তো আবার ওই দিনে নিলয়ের বাড়িতে আসা নিয়েও কথা তুলছে। রিক্তের মা শুধু কোনো মতে কথাগুলো এড়িয়ে নিশির হাত ধরে টেনে নিয়ে বাড়িতে এসেছে। কিন্তু যতই এড়িয়ে চলে আসুক না কেন, কথাগুলো নিশির মনে বেশ দাগ কেটেছে। বাড়িতে এসে আড়ালে মুখ লুকিয়ে প্রচুর কেঁদেছে। মানুষের কথার আঘাত বড্ড তিক্ত, সহ্য করার মতনই না। প্রায়ই এইসব মানুষের নানান ধরনের কথা শুনতে হয় নিশিকে। বাবা চাচাদের নাম ডাক থাকলেও মেয়ে বলে কেউ কথা শোনাতে পিছু হয় না। সবচেয়ে বেশি কথা শুনতে হয় বিয়ের দিন পালিয়ে যাওয়া নিয়ে। এতগুলো দিন বাদে এসেও নিশি মানুষকে এটা বোঝাতে পারেনি সে পালিয়ে যায়নি। আজ যেন রিক্তের উপর রাগটা নিশির আরও বেড়ে গেল। না, সে নিশির সাথে এমনটা করতো আর না নিশিকে মানুষের এত কটূক্তি শুনতে হতো। প্রায় বিকেল থেকে নিজেকে ঘরবন্দি রেখে রাত 11টার দিকে দরজা খুলল নিশি। এরই মাঝে রিক্তের মা এসে দেখে গেছে বহুবার, অনেকবার বোঝানোও ট্রাই করেছে, কিন্তু নিশি নিজেরই মতোই ছিল। কাঁদতে কাঁদতে চোখ গাল ফুলিয়ে ফেলেছে, তাই একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে যেন মুখের ফোলা ভাবটা কিছুটা হলেও কবে। তবুও নাক আর চোখটা অনেকটা লালচে হয়ে আছে। নিশির দরজা খোলার শব্দ হয়তো রিক্তের মায়ের কানে গেল। ওনাকে দেখা গেল সাথে সাথে খাবার নিয়ে ছুটে নিশির রুমে আসতে। নিশি খাবে না বলার আগেই রিক্তের মা চোখ রাঙিয়ে এক ধমক দিল, একদম অনীহা দেখাবি না। সারাদিন ধরে কিছু খাসনি, রিক জানতে পারলে আস্ত রাখবে না। নিশি অসহায় চোখে তাকিয়ে বলল, খেতে একদমই রুচি হচ্ছে না ফুপু। রিক্তের মা নিশির মাথায় হাত বুলিয়ে বলল, আমি খাই দিচ্ছি মা, এইসব মানুষের কথা কানেও তুলতে নেই। তুই একবেলা না খেয়ে থাকলে ওরা এসে তোকে খাবার দিয়ে যাবে না। তুই ওদের কথায় ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলেও ওদের কিচ্ছু যাবে আসবে না। ওরা তো খুঁটিয়ে খুঁটিয়ে তোর কোনো দোষ না দেখলেও সেটা বের করতে ব্যস্ত হয়ে পড়বে। রিক্তের মায়ের কথায় নিশি আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। নাক টেনে বলল, ওরা সব সময় আমাকে এভাবে কথা শোনায় ফুপি। ওদের জন্য আমি বাড়ি থেকে বেরও হতে পারি না, কলেজেও যেতে পারি না। কি আর করা যাবে বল, আমরা তো আর ওদের মুখ বেঁধে রাখতে পারি না। পাড়ার প্রতিবেশীরা কিছুদিন এরকমই করবে, আস্তে আস্তে নিজে থেকেই চুপ হয়ে যাবে। এখন হা কর, একটু খেয়ে নে। রাত কয়টা বাজে খেয়াল আছে? নিশি অল্প কিছুটা খেয়ে রিক্তর মাকে জিজ্ঞাসা করলো, তুমি খেয়েছো? না, তোর ফুপার সাথে খাবো এখন। ঠিক আছে, যাও গিয়ে খেয়ে নাও, আমি আর খাবো না। তা খাবি কেন? বেশি খেলে ক্ষতি হয়ে যাবে না? নিশি মৃদু হাসলো। রিক্তের মা ভাতের প্লেটটা নিয়ে দাঁড়িয়ে বলল, আমার ঘর থেকে জামাগুলো এনে পরে দেখ গায়ে ঠিকঠাক ফিট হয় কি না।
নিজে পছন্দ করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনলি, অথচ বাড়িতে এসে সেই যা মন খারাপ করে দরজা আটকে বসে রইলি। বেচারা কাপড়গুলো তোকে মিস করছিল, বারবার বলছিল আমাদের মালিক কোথায়, আমাদের এখনো তার ঘরে নিয়ে যাচ্ছে না কেন। রিক্তের মায়ের কথা বলার ধরন দেখে এবার নিশি শব্দ করেই হেসে দিল। মূলত নিশির মন খারাপ ভালো করার জন্যই রিক্তের মা কথাগুলো বলছিল। নিশি রিক্তের মায়ের ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে ড্রেসগুলো মিলে মিলে দেখতে লাগলো। এগুলো দেখে নিশির মন অনেকটাই ভালো হয়ে গেল। প্রতিটা ড্রেসই নিশি নিজের পছন্দ করে কিনেছে। ধরতে গেলে রিক্তের মা জোর করেই তাকে শপিং করাতে নিয়ে গেছিল। মূলত টুকিটাকি সংসারের কিছু জিনিস আর তাদের শাশুড়ি বৌমার জন্য কিছু শপিং করতেই গেছিল আজকে। বেশিরভাগ ড্রেসই নিশির জন্য কেনা। প্রায়ই নিশিকে বাসায় শাড়ি পরতে হয়, তাই রিক্তের মায়ের পছন্দে বেশ কয়েকটা শাড়িও কিনা হয়েছে আজকে। এর মধ্যে একটা শাড়ি নিশির অত্যাধিক পছন্দ হয়েছে, হালকা গোলাপি রঙের মসৃণ শাড়িটি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়িটি গায়ে মেলে ধরতেই নিশির ঠোঁট প্রাণবন্ত একটা হাসি ফুটে উঠল। ইচ্ছে করলো শাড়িটা এখনই একবার পরে দেখবে। নিশি আবারও মনের ইচ্ছা অপূর্ণ রাখে না। দ্রুত বিছানার উপর থেকে সব ড্রেসগুলো গুছিয়ে আলমারিতে রেখে চটপট শাড়িটা পরে ফেলল। ভেজা চুলগুলো আছড়িয়ে পিঠে জুড়ে ছড়িয়ে দিল। চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, অতটাও মন্দ লাগছে না ওকে। গলায় স্বর্ণের চেন আর হাতের চুড়িগুলোর জন্য পারফেক্ট নতুন বউ লাগছে। কাদার ফলে নাকের লাল আওয়াটা এখন যায়নি, পুরো ব্লাশনের মতো দেখাচ্ছে। আয়নায় নিজেকে দেখে নিশির নিজেরই ভীষণ লজ্জা লাগছে। বারবার শাড়িটা ঘুরে ফিরে দেখছে। শাড়ির আঁচল একবার মাথায় দিচ্ছে আর একবার নামিয়ে ফেলছে। অতিরিক্ত কান্নার ফলে মাথাটা হালকা ব্যথাও করছে তার, কিন্তু নিশি ওইদিকে পাত্তাও দিচ্ছে না। শাড়ি নিয়ে রংঢং শুরু করেছে কখন থেকে। নিশি আকস্মিক কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জমে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় রিক্তের প্রতিচ্ছবি দেখতেই চমকে উঠল ও আবারও কখন আসলো? আরও পরে না আসার কথা ছিল, আজ এত দ্রুত আসলো যে? নিশি চিন্তা ভাবনার মধ্যে রিক্তের হাত নিশির পেট জুড়ে বিচরণ করছে। রিক্তের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস নিশির ঘাড়ে পড়ছে। পরপর সেখানে নরম ঠোঁটের স্পর্শ ভরে যাচ্ছে। গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে গেছে নিশি। সমস্ত শরীর শিরশির করছে ওর। নিশি কোনো মতে আমতা আমতা করে বলল, তুই কখন এলি? রিক্ত নিশির কথার উত্তর না দিয়ে অন্য কথা বলল, তুই এত সুন্দর কেন নিশি? 10 মিনিট ধরে তোকে এভাবে দেখে যাচ্ছি, অথচ তৃপ্তি মিটছে না। পাগল হয়ে যাচ্ছি আমি। তোকে ছাড়া এত দূর কিভাবে থাকবো ভাবতেই হৃৎপিণ্ড অসাড় হয়ে আসছে আমার। নিশি কাঁপা কাঁপা হাতে নিজের পেটের উপরে রাখা রিক্তের হাত খামচে ধরেছে। ভয়ার্থ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। স্বস্তির শ্বাস ফেলল দরজা বন্ধ দেখে। রিক্ত কখন এসেছে, কখন দরজা বন্ধ করেছে আর কতক্ষণ ধরেই তাকে দেখছে নিশি কিছুই বুঝতে পারেনি। এদিকে রিক্তের ছন্নছাড়া স্পর্শ বেড়ে চলেছে। তার অস্থির ঠোঁট নিশির ঘাড় গলায় ছুঁয়েছে। পরপর কানে ঠোঁট ছুঁয়ে গভীর স্বরে তাকে ডাক দিল, নিশি। রিক্তের এমন গভীর স্বরের ডাক শুনে নিশির শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। বুকের ভিতরে মনে হচ্ছে তুফান চলছে। রিক্ত ভরাট কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইউ নাও নিশি। নিশির সমস্ত শরীর ঝিমিয়ে উঠল। মুখ খোলা কিছু বলার আগেই রিক্ত নিশি ওষ্ঠজোড়া তার ওষ্ঠের মাঝে নিয়ে নিল। ওর মাদের মতো কিস করতে করতে এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিল। খাটের দিকে অগ্রসর হয়ে নিশিকে কোলে নিয়ে সেখানে বসলো। হালকা একটু ছাড়া পেতেই ঘন ঘন শ্বাস নিয়ে মুখ খুলল নিশি। খাবি না? খাচ্ছি তো বলে সে পুনরায় নিশির ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মেলালো। এবার আগের তুলনায় অনেকটাই সফটলি কিস করছে রিক্ত। এদিকে নিশি কোনো খাবারের কথা বললেও রিক্ত যেন বুঝেও না বোঝার ভান করছে। নিশি সকাল সকাল গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠেছে কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। ওঠার পর এখানে অন্য বিল্ডিংয়েরও আরও কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো তার। সকলেই নিশির দিকে কেমন জানি বাঁকা চোখে তাকাচ্ছে। নিশি ওদের তাকানো তোয়াক্কা না করেই নিজের মতো করে কাপড় নাড়তে লাগলো। একটা মেয়ে কখন থেকে নিশিকে দেখে মুখ লটকাচ্ছে। নিশির আশেপাশে ঘুরে ফিরে তাকে ইঙ্গিত দিয়ে এটা সেটা বলছে। মেয়েটাকে নিশি
চিনে, সাদিয়া। এই বিল্ডিংয়ে আসার পর থেকেই এই মেয়ে নিশির পিছনে পড়ে আছে। মূলত ও রিক্তকে পছন্দ করে। রিক্তদের উপরতলার ফ্ল্যাটে ভাই ভাবির সাথেই থাকে। রিক্তর প্রতি ওর আচরণ আর নিশির প্রতি ওর খুবই সেটা স্পষ্ট প্রমাণ। তাছাড়া ও যেভাবে নিশিকে ঠেস দিয়ে কথা বলে তাতে এটাই করে বোঝায় বাকি নেই। রশিতে রিক্তর ভেজা শার্টগুলো নাড়ছিল নিশি। সেই মুহূর্তে সাদিয়া নিশিকে উদ্দেশ্য করে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, নেহাতি রিক্ত ভাইয়া ভালো মানুষ, তাহলে কি এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবে নেয়? আর যদি রিক্ত ভাইয়া একে অনুগ্রহ করে বিয়ে না করতো তাহলে ঠিকই এর জায়গায় আমি থাকতাম। রিক্ত ভাইয়ার কাপড় চোপড়ের থেকে শুরু করে তার সমস্ত কিছুর ওপর আমার অধিকার থাকতো। আমার মতো একটা সুন্দরী মেয়েকে রিক্ত ভাইয়া কখনো অবজ্ঞা করতে পারতো না। নিশি মেয়েটার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিল। ভদ্র কণ্ঠে বলল, তা বোন, এতদিন কি ঘোড়ার ঘাস কাটছিলে? পটাতে পারোনি? তোমার মতো এমন আসমানের পরি রেখে সে কেন আমার দিকে আসলো? নিশ্চয়ই আমি এত সুন্দরী নই। বাধ্য হয়ে গিয়েছে। তোমার বাবা চাচার দাপট দেখিয়ে তোমার সাথে ওর বিয়ে দিয়েছে। বললাম না রিক্ত ভাইয়া ভালো মানুষ, তাহলে তোমার মতো এমন কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে? থাপ্পড় চিনো? এক থাপ্পড়ে ছাদ থেকে ফেলে চ্যাপটা বানিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন আমাকে বিয়ে করেছে। সে বাধ্য হয়েছে নাকি আমি বাধ্য হয়েছি? আরেক দিন যদি আমাকে এসব উল্টাপাল্টা কথা বলতে আসো তাহলে দাঁত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ফালতু মেয়ে মানুষ। বলে নিশি গট গট করে ছাদ থেকে নেমে পড়ল। রুমে ঢুকে বিছানায় বসে সামনে ফুঁসতে লাগলো। গা একদম জ্বলে যাচ্ছে তার থেকে বয়সে ছোট মেয়ে তাকে কথা শোনায়, কত বড় সাহস! চুল থেকে ভেজা গামছাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল নিশি। দুই হাতের সামনে কচলাতে কচলাতে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কমছে না। ঋতু এখনো উল্টো হয়ে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশি গিয়ে ওর পাশে দাঁড়ালো। ঋতুর উন্মুক্ত পিঠে হাত রেখে ওকে ডাকতে লাগলো, এই ওঠ। রিক্তকে উঠতে না দেখে ধাক্কাতে লাগলো নিশি। রিক্ত ওঠ, এই রিক্ত। রিক্ত নিশির হাত ধরে হ্যাঁচকা টানে নিশিকে বিছানায় ফেলে দিল। তাকে নিজের কমফোর্টারের ভিতরে নিয়ে চাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে বউ? নিশি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। ঢোক গিলে একটু স্বাভাবিক হয়েই বলল, তোর সাথে কথা আছে আমার, ওঠ। রিক্ত নিশির গলায় নাক ঘষে বলল, বলো শুনছি। এভাবে না, তুই ওঠ আগে। বলো না, শুনছি তো। আচমকায় নিশি ফুপিয়ে উঠল। নিশির কান্না দেখে রিক্ত হকচকিয়ে গেল। ধরফড়িয়ে উঠে নিশি শোয়া থেকে টেনে তুলল। দু হাতে গাল রেখে উদ্বিগ্ন স্বরে বলল, হেই, কি হয়েছে? নিশি এবার হেঁচকি তুলে তুলে কাঁদছে। রিক্ত নিশির চোখের পানি মুছিয়ে দিল। নিশি, এই নিশি, বলো আমায়, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? কে কি বলেছে বল? আমি আর এখানে থাকবো না। থাকবি না মানে? আচ্ছা রিল্যাক্স, কান্না থামা আগে। কি হয়েছে ধীরে সুস্থে বল। জানি না, তুই এই বাসা চেঞ্জ কর। বাসা চেঞ্জ করব? কিন্তু কেন? নিশির চোখ পানিতে ভরে উঠল। এখানকার মানুষগুলো ভালো না, খুব বাজে। আমাকে দেখলেই আজে বাজে কথা শোনায়, কেমন করে তাকায়। আমার আর এসব ভালো লাগছে না রিক্ত, প্লিজ এখানের বাসাটা ছেড়ে দে। রিক্ত নিশির চোখের পানি মুছে দিল। নিশির মাথাটা আলতো করে নিজের বুকে নিয়ে রাখলো। আদরের স্বরে বলল, ছেড়ে দিব, এই মাসের মধ্যেই ছেড়ে দিব। আর কাঁদে না। এই ঠিক 20 দিনের মাথায় রিক্ত সত্যি সত্যি বাসাটা ছেড়ে দিল। নিশি ভাবতেও পারেনি রিক্ত তাদের এত বছরের বাসাটা এভাবে ছেড়ে দিবে। ওই দিন তো শুধু নিশি এমনি কষ্টে অভিমানে এমনটা বলেছিল, এমনকি কথাটা মাথা থেকে ঝেড়েও ফেলে দিয়েছিল। কিন্তু রিক্ত নিশির কথাটা এভাবে মাথা থেকে গেঁথে রেখেছিল যে এই বিল্ডিংয়ের মালিক পর্যন্ত এসে বারবার রিকোয়েস্ট করার পরও রিক্ত বাসাটা ছেড়ে দিয়েছে। 1.5 মাস পর আজ আবারও ডাক্তারের চেম্বারে বসে আছে নিশি। তার পাশে রিক্তর চোখে মুখে এক অন্যরকম উৎফুল্লতা। নিশি অবাক হয়ে আজকে রিক্তকে দেখছে। এর আগে নিশি কখনো রিক্তকে এতটা আনন্দিত হতে দেখেনি, আর না দেখেছে এভাবে খুশিতে চোখ দিয়ে অশ্রু ফেলতে। রিক্ত এখন তার এক হাতে নিশি প্রেগন্যান্সির রিপোর্টটা নিয়ে অন্য হাতে ডাক্তারের সাথে হ্যান্ডশেক করছে। তার চোখে পানি চিকচিক করছে, ঠোঁট চমৎকার হাসি। নিশির হাতও নিজের পেটের উপরে। ওই দিনের থেকে আজকের অনুভূতিটা ভিন্ন, একেবারে অন্যরকম।
বাবা হবে জানতে পেরে কোনো ছেলে যে এতটা আনন্দিত হতে পারে তা নিশি রিক্তকে না দেখলে কখনোই জানতো না। বাড়ি ফেরার পর রিক্ত খুশিতে তার মাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। এত বড় ছেলে হঠাৎ এমন কান্না দেখে রিক্তের মা চোখে পানি নিয়ে হেসে দেন। রিক্তের পিঠে হালকা চাপড় মেরে রসিকতার স্বরে বললে, এত বড় হয়ে গেছিস, বাপ হবি কিছুদিন পর, আর এখন বাচ্চাদের মতো কাঁদিস। ছি, তোর বাচ্চা এসব শুনলে কি বলবে? নিশি জানে না রিক্তের কি হলো। রিক্তের মায়ের কথা শুনে সে আগের তুলনায় আরো জোরে কেঁদে দিল। ঘরে আজ সকলেই উপস্থিত। নিশি, রিক্তের বাবা, জয়, এমনকি রিক্তের মা নিজেও ভীষণ অবাক হয়েছেন। নিশি হা করে রিক্তকে দেখছে। কোনো ছেলে মানুষ এভাবে কাঁদতে পারে? রিক্তের মা নিজেও হকচকিয়ে গেল। রিক্তের পিঠে হাত রেখে নরম স্বরে বলল, কি হয়েছে রিক? নেক্সট উইকে ফ্লাইট মা, ভিসা কাগজপত্র সব রেডি। আমার তোমাদের ছেড়ে, নিশিকে ছেড়ে, আমাদের না আসা অতিথিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ভীষণ কষ্ট হচ্ছে। এবার রিক্তের মা ছেলেকে জড়িয়ে ধরে নিজেই জোরে কেঁদে দিলেন। কতবার বললাম কোথাও যেতে হবে না, দেশে কি কাজের অভাব পড়েছে? এত দূর দেশে যেতে হবে কেন? কি শুনে কার কথা? আমার কথার কি কোনো গুরুত্ব আছে? এবার আমি এতগুলো বছর আমার ছেলে না দেখে কিভাবে থাকবো? রিক্তের মায়ের কান্না থামছে না। রিক্ত নিজেকে স্বাভাবিক করলো। নিজের মায়ের চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটালো। 3 বছরেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। কথাটা বলতে রিক্তের কতটা কষ্ট হয়েছে এটা তার চোখের মুখেই স্পষ্ট। রিক্ত দ্রুত পায়ে ঘরে চলে গেল। হয়তো নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে ও। সময় নিয়ে নিশিও ঘরে ঢুকলো। রিক্ত বিছানায় পা ঝুলিয়ে বসে ঘাড় নুইয়ে রেখেছে, তার 2 হাত মাথার পিছনে। নিশি আস্তে করে রিক্তের পাশে গিয়ে দাঁড়ালো। ইচ্ছে না করলে যাওয়াটা কি বেশি প্রয়োজন? আমি কখনো কথার খেলাপ করি না। কাউকে যখন বলেছি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো তো দেখাবো, প্রয়োজনে আগুনে পুড়ে শেষ হয়ে যায় না কেন? শেষে কথাটা নিশির চোখের দিকে তাকিয়ে বলল রিক্ত। হঠাৎ করে নিশির বুকটা কেমন মুচড়ে উঠল। কিন্তু কেন? নিশি তো চায় রিক্ত থেকে দূরে থাকতে, তাহলে এত ভার ভার লাগছে কেন ওর? আচমকায় রিক্ত নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। 2 হাতে নিশির কোমর পেঁচিয়ে ধরে পেটে মাথা রাখলো। কামিজের উপর দিয়ে সেখানে হালকা করে চুমু বসালো। মনে হলো কথা বলতে রিক্তর গলা কাঁপছে, তাও রুক্ষ স্বরে বলল, আমি বাজে হতে পারি, তোর চোখে দেখা সবচেয়ে বাজে হাজবেন্ডও হতে পারি, কিন্তু আমি বাজে বাবা হব না নিশি। রিক্ত নিচে বসা থেকে মাথা তুলে নিশির দিকে তাকালো। রিক্তের চোখের কার্নিশ লাল, বুকের ভিতরটা কেমন জানি ঢিপ ঢিপ করছে নিশির। রিক্ত আবারও বলল, আমার প্রতি ক্ষোভ রেখে বেবিটার কিছু করিস না নিশি, ওর যত্ন নিস, ওকে ভালো রাখিস। হাতটা অটোমেটিক পেটে চলে গেল নিশির। রিক্ত নিশিকে এতটাই নির্দয়ভাবে নিশি কি করে নিজের সন্তানের ক্ষতি করবে? দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে রিক্ত নিশি এতটা যত্ন করেছে যে নিশি না চাইতেও মুগ্ধ হয়েছে বারবার। রিক্ত নিশির সাথে কি কি যে করেছে সেটা নিশি ভুলতে পারে না, কিন্তু রিক্ত এই 1 সপ্তাহে নিশির সাথে যে মিষ্টি আচরণগুলো করেছে সেটাও নিশি অবজ্ঞা করতে পারে না। নিশির এমন কোনো চাওয়া পাওয়া আবদার নেই যা রিক্ত পূরণ করে না। কোনো কাজ তো দূর, নিশির নিজের হাতে খেতে পর্যন্ত হয়নি এই কয়দিন। মাঝে মধ্যে নিশি ভাবে কেউ হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হতে পারে? এই আচরণগুলো রিক্ত আগে কেন করলো না? তাহলে তো আর তাকে এতটা সাফার করতে হতো না। শীতকালীন এক স্নিগ্ধ সকাল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তুলতুলে নরম বিছানায় একই ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে তারা দুজন। রিক্তের উন্মুক্ত বুকে মাথা রেখে আছে নিশি। গতকাল রাতটা নিশি এত মধুর কেটেছে যে বছরের পর বছর চলে গেলেও এই মুহূর্তগুলোর কথা ভুলবে না সে। হয়তো না ভোলার জন্যই রিক্ত তাকে এই সারপ্রাইজটা দিল। 2 দিন আগে এক অপরূপ সৌন্দর্য ঘেরা জায়গায় নিয়ে এসেছে রিক্ত নিশিকে। সেই জায়গারই একটা রিসর্টের সুন্দরতম রুমের বিছানায় শুয়ে আছে তারা। নিশির মনটা আজকে ভীষণ খারাপ। সারা রাত দুজনের কারোরই ঘুম হয়নি। হয়তো আজ রিক্ত চলে যাবে বলে। কাউকে ঘৃণা করতে করতে কি তার প্রতি এতটাই দুর্বল হওয়া যায়? হয়তো যায়। তা না হলে নিশি কিভাবে হলো? নিদ্রাহীন রাতের জন্য দুজনেরই চোখ লালচে হয়ে আছে, কিন্তু নিশির চোখের চেয়েও রিক্ত চোখ বেশি লালচে দেখাচ্ছে। নিশি তো কেবল 2 রাত ঘুমায়নি, কিন্তু রিক্ত এই 1 সপ্তাহের 1টি রাতও ঠিকভাবে ঘুমায়নি। রোজ সকালে উঠে
নিশি দেখে রিক্ত তার দিকে কেমন নেশা বড় চাহনিতে তাকিয়ে আছে। ভোর এখন 5টা কি 5:30। এখান থেকে তারা একটু পরেই রওনা দিবে। বাসায় গিয়ে রিক্ত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। ওর ফ্লাইট আজ রাতে। নিশি আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। নিশির গায়ে রিক্তের টি-শার্ট। কাল রাতের বিশেষ মুহূর্তগুলোর পর রিক্ত নিজেই এটা পরিয়ে দিয়েছে নিশিকে। এখন আবার শাওয়ার নিতে হবে ভাবতেই গা অসাড় লাগছে নিশির। তাও শরীরকে জোর করে টেনে হিচড়ে ওয়াশরুমে নিয়ে গেল। ঠান্ডা ঠান্ডা সকালে ঠান্ডা ঠান্ডা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। রিক্তকে বিছানায় না দেখে খানিকটা ভ্রু কুচকে এলো। কয়েক কদম হেঁটে ব্যালকনিতে এসে দেখে রিক্ত শার্টলেস শরীরের সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার এক হাতে প্যান্টের পকেটে, অপর হাত তার এক হাত প্যান্টের পকেটে আর অপর হাতে সিগারেট। ভীষণ আশ্চর্য হলো নিশি। এর কি শীত লাগে না নাকি? এই ঠান্ডায় খালি গায়ে এইখানে কিভাবে দাঁড়িয়ে আছে? সিগারেট খেতে দেখে এইবার মেজাজটাই খারাপ হয়ে গেল নিশি। রেগে মেগে ওর পিছনে দাঁড়িয়ে এক ঝটকায় সিগারেটটা নিজের হাতে নিয়ে নিল। সাথে সাথে রিক্ত পিছন করে নিশির দিকে তাকালো। নিশি সিগারেটটা সামনে তুলে রাগী সুরে বলল, এটার কতদিন চলবে? রিক্ত কিঞ্চিত হাসলো। যতদিন চালাতে পারি। মানে তুই এটা আর ছাড়বি না? রিক্ত ঠোঁট কামড়ে হেসে নিশির অনেকটাই কাছাকাছি আসলো। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, কেউ তো কখনো ছাড়তে বলেনি, তাহলে কেন ছাড়বো? আশ্চর্য, কারো বললে কেন তোর ছাড়তে হবে? এটা স্বাস্থ্যের জন্য ঠিক না, তুই জানিস না? রিক্ত অবাক হওয়ার ভান করে বলল, আমার স্বাস্থ্যেরও খেয়াল রাখিস তুই? বাহ। নিশি বোকা বনে গেল। রিক্ত মিটমিটিয়ে হাসছে। নিশির রাগ উঠে গেল, আর কিছু বলবেই না। নিশি চলে যেতে নিচ্ছিল, রিক্ত পিছন থেকে হাত টেনে ধরল। রাগ করিস না, আর খাবো না। এমনিতেও তোকে পাওয়ার পর থেকে কমই খাই। মন টন খারাপ থাকলে ওই একটু একটু। নিশি কিছু বলল না, চুপচাপ সিগারেটটা ঢিল মেরে বাইরে ফেলে দিল। নিশি আধা ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ করে একান্তে বসে আছে। গালের চোখের পাপড়ি এখনো ভেজা। রিক্ত চলে গেছে আরো 20 মিনিট আগে। ওর সাথে রিক্তের বাবা, নিশির বাবা, ভাই সবাই গিয়েছে। রিক্ত ফ্লাইটে ওঠার পর চলে আসবে। যাওয়ার আগে রিক্ত নিশির সাথে দেখা করেছে। আশ্চর্যের ব্যাপার হলো রিক্ত নিশির পেটে চুমু আর ভালো থাকিস বলা ছাড়া আর একটা কথাও বলেনি। কেন যেন নিশির খুব ইচ্ছা করছিল রিক্তকে আটকে রাখতে, যেতে না দিতে, কিন্তু নিজের ইগোর জন্য পারল না। আচ্ছা, নিশি কি বেশি বাড়াবাড়ি করেছে? যা হয়েছে তা তো হয়েই গেছে। এটা মেনে নিয়ে কি তার সামনে আগানো উচিত? নিশি জানে না, কেন যেন কিছু ভালো লাগছে না ওর। বট ফাঁকা লাগছে। সময় বহমান, এটা যেমন নদীর স্রোতের মতো বইতে থাকে, আমরাও তো মেনে নিতে থাকি। শুধু আফসোস একটাই, চলে যাওয়া সময়গুলো আমরা আর ফিরে পাই না। নিশির প্রেগনেন্সির সময়গুলো এইভাবেই এগোচ্ছে। দেখতে দেখতে 9 মাস পেরিয়ে 10 মাস পড়েছে। হাঁটতে চলতে ভীষণ অসুবিধা হয় তার। এই তো পরশু সি-সেকশনের ডেট। রিক্তের বাবা মা আর জয় নিশির ভীষণ খেয়াল রাখে, কিন্তু তবুও নিশি রিক্তের অভাব ফিল করে আর ভাবে, একজন মানুষ এতটা পাষাণ কী করে হতে পারে? দেশের বাইরে যাওয়ার পর রিক্ত নিশির সাথে একেবারের জন্যও কথা বলেনি। প্রথম নিশি নিজে যেতে চাইতো ওর সাথে কথা বলতে, কিন্তু রিক্ত ইগনোর করে ফোন রেখে দিত। নানা অজুহাত দিত, ব্যস্ততা দেখাতো। এমন না যে সে খুব বিপদে আছে, কাজের চাপ বেশি বা সময় করতে পারছে না। ও দিব্যি নিজের বাবা মা আর জয়ের সাথে ফোন দিয়ে কথা বলছে, রোজ ভিডিও কলও দিচ্ছে, সবার খোঁজ খবরও নিচ্ছে। এমনকি নিশির খোঁজও প্রতিদিন ওদের কাছ থেকেই নিচ্ছে। ফেসবুক, ইনস্টাতে রোজ নতুন ছবি আপলোড দিচ্ছে। এইসব দেখে অভিমানের নিশিও এখন আর কথা বলতে চায় না। মাথা ব্যথার মলম নিয়ে নিতে নিশি তার ফুপির ঘরে এসেছিল। আজ সকাল থেকেই বড্ড মাথা ধরেছে ওর। ব্যথায় চোখ একদমই ফুলে গেছে, কিছুতেই কমছে না। কিন্তু এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছে। মা ছেলে মিলে কি সুন্দর হেসে হেসে ভিডিও কলে কথা বলছে। নিশিকে দেখে রিক্তের মা ডাক দিল, আরে নিশি আয়, দেখ রিত কি বলছে। নিশি তার মতো করেই বলল, মাথা ব্যথার মলমটা কোথায় রেখেছো? একটু দাও তো। সে কি মাথা ধরেছে নাকি? কখন? আমাকে আগে বলিসনি কেন? চোখ মুখ তো কেমন ফুলে দেখাচ্ছে। তেমন কিছু না, মলম দিলেই কমে যাবে। কোথায় রেখেছো বলো, আমি নিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের দ্বিতীয় ড্রয়ারে। তুই বস, আমি দিচ্ছি। নিশি বুঝতে পারল রিক্ত চুপচাপ তাদের কথাগুলো শুনছে।
লাগবে না বলে নিশি নিজেই ড্রয়ার খুলে মলম নিয়ে চলে গেল। যাওয়ার পথে শুনেছে ঋক্ত ওর মাকে বলছে, তেরামি ওর রন্ধ্রে রন্ধ্রে মেশামা, চোখ ফুলে আছে মানে কান্না করে ব্যথা উঠিয়েছে, গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করেছে। পুরোটা কথায় নিশির কানে আসলো। নিশি তেতে উঠে বলল, ফুপি, তোমার ছেলেকে বলে দাও আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। মা, তোমার ভাইজিকে বলে দাও আমি ওর খেয়াল রাখছি না, নিজের বাচ্চার খেয়াল রাখছি। ওর কিছু হলে সেটার ইফেক্ট আমার বেবির উপর পড়বে, যেটা আমি মেনে নিব না। ঋক্তের মা রেগে মেগে বলল, আমি এত কিছু বলতে পারবো না, যার যার কথা শেষে গিয়ে বল। হাজার হাজার মাইল দূরে থেকেও তোদের ঝগড়া শেষ হয় না। নিশি মুখ ফুলিয়ে ফুপির ঘর থেকে বেরিয়ে আসলো। খুব আসছে বাচ্চার খেয়াল নিতে। যে ছোট্ট একটা কল দিতে কথা বলতে পারে না, তার কাছে নিশি কিছুই আশা করে না। আজ সকালেই ফুটফুটে একটা মেয়ে বেবি হয়েছে নিশির। চোখগুলো দেখতে একদম রিক্তের মতো। সে সেকশনের পর প্রথম ভিডিও কলে কথা বলেছে রিক্ত নিশির সাথে। ওই দিন নিশি স্পষ্ট রিক্তের চোখে পানি দেখেছে। মিষ্টি মিষ্টি কথা বলে নিশির এতদিনের অভিমানটা যেন নিমিষেই দূর করে দিয়েছিল রিক্ত। কিন্তু এটা কেবল তার মেয়ে সারা হওয়ার দিন পর্যন্তই ছিল। এরপর রিক্ত আবারও নিশির সাথে কথা বলা বন্ধ করে দিল। নিশি জানে না রিক্ত তার সাথে এমনটা কেন করছে। এতটা চেঞ্জ কি আসলেই একটা মানুষ হয়? আজ সারার প্রথম জন্মদিন। মেয়ের জন্য টাকা পাঠিয়েছে রিক্ত। সেই টাকায় ঘটা করে আয়োজন করা হয়েছে। সর্দার বাড়ির প্রতিটা মানুষকে নিমন্ত্রণ করাও হয়েছে। মূলত রিক্ত সবাইকে দেখাতে চাইছে সেও পারে, তারও টাকা আছে, সেও লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু এসব করে কি লাভ হচ্ছে? সেই তো নিজেকে নিশির বাবা চাচার মতোই অহংকারী তৈরি করছে। হ্যাঁ, একটা জিনিস আবার তার খুব ফায়দাও হয়েছে, আর সেটা হলো নিশির বাবা চাচা ভাইদের মুখে রিক্তের নাম একদম বৃষ্টির মতো ঝরে। নিশির বাবার মতো লোক পর্যন্ত রিক্তের প্রশংসায় পঞ্চমুখ। নিশির আর এইসব ভালো লাগছে না। মেয়েটাও খুব বিরক্ত করে। তাদের ঘরের মানুষ ছাড়া কারোর কোলে যেতে চায় না। ওকে সুন্দর একটা জামা পরিয়ে জয়ের কোলে দিয়ে দিল নিশি। চাচুর কোলে থাকতে বেশ পছন্দ করে সারা। জয়ও খুব আদর করে তার ভাতিজাকে। রিক্তের মায়ের জোড়াজুড়িতে বছরখানেক পর আজ আবারও শাড়ি পরেছে নিশি। তৈরি হওয়ার ইচ্ছে ছিল না একদমই। লোকে মন্দ বলবে বলে তৈরি হওয়া। রিক্তের মা না বললেও নিশি ভালো করে বুঝতে পারছে এই দামি শাড়িটা তাকে রিক্তই দিয়েছে। কথা না বললেও রিক্ত তার জন্য, তার মেয়ের জন্য প্রায়ই নানান ধরনের জিনিস পাঠায়। সে নিশির সাথে একেবারেই কথা বলে না তা কিন্তু নয়। প্রতিদিনই কল দিয়ে তার মেয়েকে দেখতে চায়। মেয়ের খোঁজ খবর নিয়ে ফোন রেখে দেয়। নিশিকে যেন চিনেই না। রাগে ক্ষোভে নিশিও আজ যেতে কিচ্ছু বলে না। অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে মেয়েকে নিয়ে ঘরে এসেছে নিশি। পুরোটা অনুষ্ঠানে 1 মিনিটের জন্য কোল থেকে নামাতে পারেনি সারাকে। এত লাইটিং, হুড়োহুড়ি আর নিজেকে নিয়ে মাতামাতি দেখে সারা প্রচণ্ড ভীতু হয়ে আছে। মায়ের কোল থেকে আবারও এনজয়ও করেছে। ওর দাদা আর নানাতো নাতনি বলতে পাগল। একটু চোখ কড়া করে তাকালেই ওরা এসে নিশিকে ঝাড়তে শুরু করে। কলের আওয়াজে ফোন হাতে নিল নিশি। রিক্ত হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। পুরোটা অনুষ্ঠানে জয় রিক্তকে ভিডিও কল করেই পাঠিয়েছে। ভিডিওতে মেয়ের কান্না দেখে ফোনের ওপর থেকেই নিশিকে ধমকে রাখেনি। তার মেয়ে কাঁদবে কেন? এতগুলো মানুষ থেকে কি করে? সামান্য একটা বাচ্চাকে সামলাতে পারে না? কথাগুলো শুনে মাঝে মাঝে নিশির এমন রাগ ওঠে যা বলার মতো নয়। নিজে তো দূরে পড়ে আছে, বুঝবে কি? এই বিচ্ছু মেয়ে তাদের একদম নাকানি চুবানি খাইয়ে মারছে। কল রিসিভ করতে রিক্তের গম্ভীর স্বর শোনা গেল। সারা কোথায়? আমার মাথায়। এক চর দিব। কথা ঠিকভাবে বলতে পারিস না? নিশি কিছু না বলে ক্যামেরা ঘুরিয়ে সারাকে দেখাতে লাগলো। আজ ওর বার্থডেতে প্রচুর খেলনা উঠেছে। ওখান থেকে কিছু খেলনা দিয়ে ওকে বিছানার মাঝে বসিয়ে রেখেছে নিশি। রিক্ত বেশ কিছুক্ষণ মিষ্টি সুরে তার মেয়ের সাথে কথা বলল। মেয়েটাও চোখ গোল গোল করে তার বাবার সাথেও করলো। আদো আদো বুলিতে বাবা মা দুজনকে ডাকতে পারে তারা। মেয়ের মুখের বুলি শুনে ঠোঁট এলিয়ে হাসলো রিক্ত। নিশিকে উদ্দেশ্য করে বলল, ওর গা থেকে এই বস্তা খোল। শ্বাস নিতে পারছে না মেয়েটা। মুখ ভেঙচে দিয়ে মেয়ের গা থেকে ভারী জামাটা খুলে ফেলল নিশি। নিজে পাঠিয়ে নিজেই এখন বস্তা বলছে। বজ্জাত লোক কোথাকারে। দিনগুলো আস্তে আস্তে এভাবেই কেটে যেতে লাগলো নিশির।
দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এই 4 বছরে পরিবর্তন হয়ে গেছে সব কিছু। আরও 3 বছর আগে শহরের জায়গা কিনেছে রিক্ত। জায়গা কেনার পরপরই ধরা হয়েছে বাড়ির কাজ। এই তো 1.5-2 মাস হবে তারা এই নতুন বাড়িতে উঠেছে। তাদের মেয়েটাও অনেকটা বড় হয়ে গেছে। ছোট ছোট পায়ে এখন সারা বাড়ি দৌড়াতে পারে। তার চটপটে কথায় সবাইকে মাতিয়ে রাখে। ওর দাদা দাদি তো নাতনি বলতে পাগল। পুরো বাড়ি জুড়ে আজ উৎসব মুখর পরিবেশ। নতুন বাড়িকে আরো নতুন করে সাজানো হয়েছে রিক্ত আসবে বলে। প্রায় 5 বছর পর দেশে আসছে রিক্ত। রিক্তের বাবা মা তো খুশিতে আত্মহারা। কেন কিছুরই ত্রুটি রাখছে না তারা ছেলের জন্য। নিশির মেয়েটাও আব্বু বলতে অজ্ঞান। নতুন জামা পরে নিশির পিছু পিছু কখন থেকে ঘুরঘুর করছে সাজিয়ে দেওয়ার জন্য। সে তার দাদা চাচুদের সাথে এয়ারপোর্টে যাবে তার আব্বুকে আনার জন্য। নিশি হাতের কাজ রেখে সারার আবদারি আগে পূরণ করলো। খুব সুন্দর করে মেয়েকে সাজিয়ে তার লম্বা চুলগুলো বেঁধে দিল। সারা তো দারুণ খুশি। বেগুনি রঙের গ্রাউন্ড জামাটা পরে পুরো ঘর ঘুরছে। একটু পরপর এসে বলছে, আম্মু আমাকে প্রিন্সেসের মতো লাগছে তাই না? হুম। হ্যাঁ মা, আমাদের প্রিন্সেস সারামণি। সারা মিষ্টি করে হাসলো। আম্মু তুমিও চলো না আমাদের সাথে আব্বুকে আনতে। মাত্র 5 বছর বয়সে নিশির মেয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানে। পুরো বাপের মতো ট্যালেন্টেড হয়েছে। নিশি মানা করে দিয়েছে, ঘর গুছাতে লাগলো। সারা নাচতে নাচতে চলে গেল তার দাদুর ঘরে। এতগুলো বছর বাদে আজ মনের ভিতর কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে নিশির। বুকটা কেমন জানি ঠিপ ঠিপ করছে। হার্টবিট দ্রুত গতিতে চলছে। কোনোভাবেই এই ভয় উত্তেজনা ভালো লাগার সংমিশ্রণের অনুভূতিটা লুকাতে পারছে না। নিশি এখন বলতে দ্বিধা করবে না এই কয়েকটা বছরে সে রিক্তকে মিস করেনি। এতটাই মিস করেছে যে আধার রাতে তার ছবি বুকে জড়িয়ে অসংখ্য চোখের জল ফেলেছে। নিশি মন থেকে কখনো চায়নি রিক্ত তাদের রেখে এত দূরে চলে যাক। নিশি চেয়েছিল রিক্ত তার সাথে স্বাভাবিক আচরণ করুক, তাকে বুঝুক। কিন্তু রিক্ত হয়তো কোনোদিনই তাকে বুঝেইনি। যদি বুঝতো তাহলে অবশ্যই এটা বোধগম্য হতো যে নিশি কখনো টাকা চায়নি, সুখ চেয়েছে। তবে যা হওয়ার তো হয়েই গেছে। অতীতের সময়টা তো নিশি আর ফিরিয়ে আনতে পারবে না, বরং বর্তমান আর ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করা যায় সেটার ব্যবস্থা করতেই পারবে। আর এখন থেকে নিশি সেটারই প্রচেষ্টা করবে। নিশি রিক্তের পছন্দের সমস্ত খাবার খুব যত্ন সহকারে রান্না করেছে আজকে। পুরো ঘর নিজের হাতে সাজিয়েছে। ব্যালকনিতে রিক্তের পছন্দের অনেকগুলো ফুলের চারাও লাগিয়েছে। রক্তজবা ফুল রিক্তের বেশ পছন্দ, তাই এই গাছটা একদম বাড়ির সামনেই লাগিয়েছে। নিশি আর রিক্তের মা বাদে বাড়ির সকলেই রিক্তকে আনার জন্য এয়ারপোর্টে গিয়েছে। প্রায় অনেকটা সময় ব্যয় হয়েছে তারা গিয়েছে যে, হয়তো এখন এসেই পড়বে। নিশি তবুও মেয়েটার জন্য বুকটা কেমন খালি খালি লাগছে। ওকে ছাড়া কখনো এতটা সময় থাকেনি নিশি। ভাবতে ভাবতে হঠাৎই গাড়ির শব্দ শুনলো। বুঝতে বাকি নেই ওরা এসে গেছে। নিশি মনে হচ্ছে ওরা এসে গেছে। গাড়ির শব্দ হলো। ইস, কত বছর পর ছেলেটা আমার বাড়িতে এসেছে। আমি এগিয়ে গিয়ে দেখছি, বুঝলি। এতটুকু বলে রিক্তের মা দ্রুত বাইরের দিকে চলে গেল। নিশি নিঃশব্দে শ্বাস আটকে নিজের ঘরে চলে আসলো। নিশির কপাল ঘামছে, হাতে তালুও ঘামছে। ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে। কয়েক মিনিটের মাঝে ঘরের ড্রয়িং রুম থেকে চেনা পরিচিত সেই স্বর শোনা গেল। পুপিকে উদ্দেশ্য করে রিক্ত বলছে, হয়েছে তোমার, কত কাঁদবে, থামো এখন। তুই কি বুঝবি, বজ্জাত ছেলে। রিক্ত মৃদু হেসে মায়ের মাথাটা বুকে চেপে ধরে রাখলো। দরজার আড়াল থেকে এইগুলো দেখছিল নিশি। রিক্তের পিঠটা আর বডির এক পাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। নিশি উকিঝুঁকি মেরে যতটুকু বুঝলো, রিক্ত আগের থেকে অনেক সুদর্শন হয়েছে। কথাবার্তায় অনেকটা চেঞ্জ এসেছে। গায়ের রংটাও যেন আরো উজ্জ্বল হয়েছে। হঠাৎ সারা আম্মু বলে ঠাস করে দরজা মেলে দিল। নিশি অবাক হওয়ার সময়টুকুও পেল না। এর আগে মেয়েটা তার হাত ধরে টেনে নিয়ে রিক্তের সামনে দাঁড় করালো। আম্মু আসো, আব্বুকে দেখবে। এত বছর পর রিক্তকে সরাসরি চোখের সামনে দেখে নিশি থমকে গেল। চোখ ছলছল করে উঠল ওর। নিশির চোখে পানি দেখে বোধহয় রিক্ত আনন্দিত হলো। আড়ালে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো সে, যেটা আর কারোর চোখে না পড়লেও নিশির চোখে পড়েছে। অভিমানে রিক্তের সাথে কোনো কথা না বলেই নিশি ঘরে চলে গেল। বালকনিতে দাঁড়িয়ে চোখের পানি মুছছে নিশি। রাত এখন 12টা হবে।
কেন যেন আজ বড্ড কান্না পাচ্ছে ওর। আসার পর থেকে রিক্ত একেবারের জন্য নিশির সাথে কথা বলেনি, মেয়েকে নিয়ে ব্যস্ত থেকেছে। এমনটা নয় যে নিশি নিজের মেয়েকে হিংসা করছে, কিন্তু নিশির কষ্ট হচ্ছে। রিক্ত কেন একবারের জন্য তার সাথে কথা বলল না? নিশিকে তার এতটাই পর? এক দৃষ্টিতে রক্তজবা ফুল গাছটার দিকে তাকিয়ে আছে নিশি। চাঁদের আলোয় ফুলগুলো উজ্জ্বল দেখাচ্ছে। বালকনি থেকে গাছের ডালপালাগুলো একদম হাতের নাগাল পড়ে, হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যায়। ফুলগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসল নিশি। রিক্ত হাসলে কি চায় নিশি আজও বুঝতে পারল না। সে কি কখনো নিশিকে ভালো থাকতে দিবে না? নিশি আচমকায় পেছনে কারোর উপস্থিতি টের পেল। কে হবে এটা জানতে বাকি নেই তার, তবুও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যে অনুভব করলো তার চুলের খোপা খুলে গিয়েছে। সেখানে রিক্ত গভীর করে মুখ ডুবিয়েছে। পরপর নিশি তার কোমরেও রিক্তের বলিষ্ঠ হাতের চাপ অনুভব করলো। এতগুলো বছর পর রিক্তের পুরুষালী ছোঁয়া পেয়েও নিশি থরথর করে কেঁপে উঠল। রিক্তের ঠোঁট নিশির কোণ স্পর্শ করতে চোখ বুঝে নিল নিশি। কানে গরম নিঃশ্বাসের পাশাপাশি রিক্তের সুগভীর স্বরও ভেসে আসলো। শাড়ি পরতে বলেছিলাম আজকে, পরিসনি কেন? নিশি কোনো কথা বলল না। রিক্ত নিশির কানে লতিতে কামড় বসালো। মৃদু আত্মনাদ করে উঠল নিশি। রিক্ত এক ঝটকায় নিশিকে তার দিকে ঘুরিয়ে নিল, দুগালে আঙুল চেপে বলল, কি হলো, কথা বল। নিশি তাও চুপ রইল। হঠাৎই রিক্তের স্বর মধুর ন্যায় কোমল হয়ে গেল। এসে পড়েছি তো, এখনো অভিমান করে থাকবি? এবার নিশি হুপিয়ে উঠে রিক্তকে জাপটে ধরল। হাও মাও করে কাঁদতে কাঁদতে রিক্তের বুকে কিল, ঘুষি, থাপ্পড় সব দিতে লাগলো। রিক্ত নিশিকে টাইট করে তার বুকে চেপে রাখলো, কোমল স্বরে বলল, ওই দিন আটকাসনি কেন? তুই একবার বললে আমি কখনোই যেতাম না। আমি তো তোকে যেতেও বলিনি। তোকে সুখী রাখার জন্য যাওয়া প্রয়োজন ছিল। টাকা পয়সায় কি সুখী হওয়া যায়? ওখানে যাওয়ার পর তুই আমাকে ভুলে গেছিস, আমাকে ইগনোর করিস, আমার সাথে কথা বলিস না। এসব কি রিক্ত? দূরত্ব কি ভালোবাসা কমিয়ে ফেলেছে? গুরুত্ব থাকলে দূরত্ব কোনো বিষয় না। তুই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো তুই নিজেও জানিস না। তোকে দেখলে আমি ঠিক থাকি না, তোর সাথে কথা বললে ওখানে আমার মন টিকে না। ইচ্ছে করে তোর কাছে ছুটে চলে আসি, নিজেকে সামলাতে পারি না। আমার কলিজা পুড়ে যায়, হৃৎপিণ্ড ছটফট করে। তোকে ছাড়া এতগুলো বছর আমি কিভাবে ছিলাম সেটা শুধু আমিই জানি। ওখানে নিজেকে শক্ত রাখার জন্য আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। সময়গুলো দ্রুত যাওয়ার জন্য তোকে দেখা বন্ধ করে দিয়েছি। লাখ লাখ টাকার কাজ রেখে তোর কাছে ছুটে চলে এসেছি। এরপরও বলবি দূরত্ব ভালোবাসা কমিয়ে ফেলেছে? তাহলে আজকে কথা বলিসনি কেন? রিক্ত শব্দ করে হেসে ফেলল। নিশির নাক টেনে দিয়ে বলল, তোর এই রূপটা দেখার জন্য প্রথমবার নিজ থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস, আমার জন্য কেঁদেছিস, আমার প্রতি দুর্বলতা প্রকাশ করেছিস। আই ক্যান বিলিভ ইট নিশি, তুই আমার প্রতি এতটা উইক হয়ে পড়েছিস। আমার যে কতটা আনন্দ লাগছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। রিক্তের কথা শুনে নিশির এবার লজ্জা করতে লাগলো। লজ্জায় একদম লাল হয়ে গেল নিশি। রিক্ত হেসে ডাল থেকে একটা জবা ফুল ছিঁড়ে নিশির কানে গুজে দিল। লাল দোপাট্টাটা নিশির মাথায় ঘুমটার আকারে দিয়ে মুগ্ধ নয়নে হেসে বলল, রিক্তের রক্ত জবা, সারা জীবন থাকবি তো পাশে? যদি না থাকি? পা ভেঙে রেখে দিব। হেসে ওর বুকে কিল বসালাম। হিটলারগিরি বন্ধ কর এবার। এত বছর যেহেতু যায়নি, আর যাব না। রিক্ত ফট করে নিশিকে কোলে তুলে নিল। এই তো বুঝে গেছিস, এবার রুমে চল, ঘুমাবো, ভীষণ টায়ার্ড লাগছে। আরে ছাড় রিক্ত, পড়ে যাব আমি। নিশিকে বলার সুযোগ না দিয়ে রিক্ত নিশিকে রুমে নিয়ে আসলো। রিক্তের বুকের উপরে শুয়ে নিশিও আবেশে চোখ বুঝে নিল। তাদের ভালোবাসা চলুক জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত।